আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনাদের আসসালাম। সব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে। আমাদের আজকের ওয়েবিনারের টপিক পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশন। আমাদের আজকের ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আকসাদুর রহমান স্যার, যিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন অ্যাডজান্ট ফ্যাকাল্টি। এছাড়া তিনি বিডিজবস.কম লিমিটেডের একজন ডাটা সায়েন্স কনসালট্যান্ট এবং আইসিটি ডিভিশন বিসিসি এর একজন লিড ট্রেনার অফ এজ প্রজেক্টস। এছাড়াও আকসাদুর রহমান স্যার আমাদের গত ৩ তারিখে হয়ে যাওয়া ওয়েব অ্যান্ড ডাটা সামিট 2025 এর একজন সম্মানিত প্যানেলিস্ট হিসেবে ছিলেন। আমি পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করব, স্যারের সেশন চলাকালীন সময়ে কেউ আনমিউট করবেন না অথবা কোনো প্রশ্ন করবেন না। আমাদের সেশনের পরে আপনাদের সবাইকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, তখন আপনারা রেজ হ্যান্ড অপশনটি ব্যবহার করে আপনাদের প্রশ্নটি করবেন। তো আমি আর দেরি না করে আকসাদুর রহমান স্যারকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবিনারটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আহ, সকলকে জানাচ্ছি আজকের ওয়েবিনারে সুস্বাগতম। আমি মোহাম্মদ আকসাদুর রহমান। আমার পরিচয় তো শুনলেন। আমি আহ, একটু প্রথমে বলে রাখি, আমার একটু আহ, মানে ওই যে কফ আছে, ঠান্ডা লেগেছে। আহ, ওয়েবিনার চলাকালীন অবস্থায় কাশি হতে পারে, হ্যাঁ, সেটা আপনাদের একটু অসুবিধা হবে, তো সেটুকু আমাকে এক্সকিউজ করবেন। তো যাই হোক, আমরা আজকে ওয়েবিনারে চলে যাব সরাসরি। আমাদের ওয়েবিনারের টপিকস হলো যে আহ, আপনার পাইথন দিয়ে কিভাবে ভিজুয়ালাইজেশন করা যায় সেই ব্যাপারটা নিয়ে আমরা আজকে দেখব। তো যেভাবে বলা হলো যে আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি আপনারা লিখে রাখবেন বা স্মরণ করে রাখবেন। আমরা আমাদের সেশনটা শেষ হওয়ার পরে আরেকটা সেশন থাকবে, যে সেশনে আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, চলেন আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, তো আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশন উইথ পাইথন। আসলে অ্যানালাইসিস শব্দটা অনেক ব্যাপক। অ্যানালাইসিস এর অনেকগুলি পার্ট আছে, অনেকগুলি টাইপ আছে। যেমন ধরেন ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, তারপরে প্রেডিক্টিভ অ্যানালাইসিস, ডায়াগনস্টিক অ্যানালাইসিস ইত্যাদি, প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস। কিন্তু আহ, যে অ্যানালাইসিসই আমরা করি না কেন, দিন শেষে সেই অ্যানালাইসিস গুলিকে কিন্তু আমাদের রিপোর্ট আকারে দেখতে হবে, রিপোর্ট আকারে কিন্তু প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্টেশন ছাড়া আপনার অ্যানালাইসিসের আসলে তেমন খুব একটা মূল্য থাকবে না। কারণ অ্যানালাইসিস করে সেই অ্যানালাইসিসটা যদি আপনি প্রেজেন্ট করতে না পারেন, তাহলে সেই অ্যানালাইসিস করার কোনো মানে হয় না। এখন অ্যানালাইসিস প্রেজেন্ট করার জন্য আমাদের রিপোর্ট বানাতে হবে। রিপোর্ট কয় রকমের আছে? রিপোর্ট মেনলি দুই রকমের হয় ব্রড সেন্সে। একটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল, আর একটা হচ্ছে নিউমেরিক্যাল। তো আমরা এই নিউমেরিক্যাল রিপোর্ট তো সবাই আমরা ব্যবহার করি, কম বেশি সবাই জানি যে এক্সেল শিট, এটা তো নিউমেরিক্যাল রিপোর্ট। এক্সেল শিটের মাধ্যমে আমরা বিভিন্ন সরি ছোটবেলা থেকে বিভিন্ন রেজাল্ট শিট বা বিভিন্ন রকমের রিপোর্ট কিন্তু আমরা নিউমেরিক্যাল ব্যবহার করে আসছি। কিন্তু বর্তমানে আসলে এই নিউমেরিক্যালের থেকেও বেশি ব্যবহার করা হচ্ছে আপনার এই গ্রাফিক্যাল রিপোর্ট। কারণ গ্রাফিক্যাল রিপোর্ট থেকে ইনসাইটটা পাওয়া যায় খুব দ্রুত, এবং আহ, বিশেষ করে ড্যাশবোর্ড টাইপের রিপোর্টগুলি থেকে খুব দ্রুত ইনসাইট পাওয়া যায়, এবং বস বা সিইও লেভেলে যারা থাকে সবাই কিন্তু এই গ্রাফিক্যাল রিপোর্টটা তৈরি করে, মানে পছন্দ করে। তো এখন এই সমস্ত রিপোর্ট তৈরি করাকেই আসলে বলা হচ্ছে ডেটা প্রেজেন্টেশন বা ডেটা ভিজুয়ালাইজেশন, যাই বলি না কেন। তাহলে ডেটা ভিজুয়ালাইজেশন করার জন্য আমাদের কি কি টুলস আছে? ডেটা ভিজুয়ালাইজেশনের মার্কেটে অনেক টুলস আছে আসলে। এক্সেল ইটসেলফ এ ভেরি গুড টুলস। এক্সেল এর মাধ্যমে আমরা সুন্দর ডেটা ভিজুয়ালাইজ করতে পারি। যেমন ধরেন এক্সেল দিয়ে আমরা বিভিন্ন রকমের গ্রাফ চার্ট আঁকতে পারি, আর নিউমেরিক্যাল ভিজুয়ালাইজেশন তো করতে পারি। এছাড়া আছে পাওয়ার বিআই আছে, টাবলু আছে, ক্লিক আছে, আরো থার্ড পার্টি অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ভিজুয়ালাইজেশন করা যায়। আর পাইথন তো আছেই। তো আমরা আজকে পাইথন দিয়ে কি করে ভিজুয়ালাইজেশন করা যায় সেই ব্যাপারটা
বোঝার চেষ্টা করব। সেটা বোঝার আগে আসলে ভিজুয়ালাইজেশনের জন্য এই যে গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন যেটা বললাম, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যেটা বললাম, সেটার কিন্তু অনেকগুলি টাইপ আছে, ধরন আছে। এই ব্যাপারগুলি আমাদের না বুঝতে পারলে আমরা আসলে কখন কোন চার্ট আঁকবো, কখন কোন পরিপ্রেক্ষিতে কোনটা আঁকা উচিত সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো সেজন্য আমরা চার্ট সম্পর্কে একটা ধারণা না থাকলে আসলে হবে না। তাই শুরুতেই আমি সরি ট্রাফস চার্ট সম্পর্কে একটা ধারণা দিতে চাচ্ছি। আপনারা জানেন যে একটা টেবিল যদি হয়, মনে করেন যে যেকোনো একটা টেবিল যদি আমরা চিন্তা করি, যে ধরেন এরকম টেবিল কি হয়? টেবিলের মধ্যে তো এরকম করে ডেটাগুলি থাকে যে কিছু রো থাকে আর কিছু কলাম থাকে। এরকম ভাবে আপনার রো থাকে এবং এরকম ভাবে আপনার কলাম থাকে। এই তো আমাদের টেবিল। কলাম হেডার থাকে, মনে করেন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আর ডেটার পার্টে বিভিন্ন রকমের ডেটা থাকে, ধরেন বিভিন্ন ডেটা থাকে। আচ্ছা, তো পরিসংখ্যানের ভাষায় এই কলামকে কিন্তু ভেরিয়েবল বলে। হ্যাঁ, এটা আমি আগেই বলে নিলাম। এই কলামকে বলে ভেরিয়েবল। মানে এটা এখানে কয়টা ভেরিয়েবল আছে তাহলে? একটা, দুটো, তিনটে, চারটে। ভেরিয়েবল আপনারা যারা প্রোগ্রামিং জানেন তারা তো ভেরিয়েবল জানেন, সেটা কিন্তু অন্য ভেরিয়েবল। সেই ভেরিয়েবলের সাথে এই ভেরিয়েবল মিলাবেন না। পরিসংখ্যানের ভাষায় কলামগুলিকে ভেরিয়েবল। তো আমরা ভেরিয়েবলকে বা টেবিলকে উপস্থাপন করার জন্য তো চার্ট আঁকবো, তাই না? তো আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস হইতে পারে আমাদের। কেউ সম্ভবত এখানে এই যে কি করে অ্যানোটেশন করছে একটুখানি, আমি এখান থেকে অফ করে দিই সেটা। ওটা এখান থেকে মোর অপশনে গিয়ে ডিসেবল অ্যানোটেশন ফর আদার্স, আশা করি আর অ্যানোটেশন করা যাবে না। আচ্ছা, তো এই ইউনিভেরিয়েট অ্যানালাইসিস কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। যদি একটা ভেরিয়েবল নিয়ে, ভেরিয়েবল মানে তো কলাম, অর্থাৎ যদি যে চার্টে বা যে গ্রাফে যদি একটা ভেরিয়েবল শো করা হয়, তাহলে সেই চার্টকে বলা হয় ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। তাহলে বাইভেরিয়েট কি? যদি কোনো চার্টে দুটো ভেরিয়েবলকে শো করা হয়, তাহলে সেই চার্টগুলিকে বলা হয় বাইভেরিয়েট। মাল্টিভেরিয়েট হলো যে যদি কোনো চার্টে বা অ্যানালাইসিসে যদি আমাদের দুইয়ের অধিক ভেরিয়েবলকে শো করানো হয়, তাহলে সেখানে বলা হচ্ছে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। তাহলে ইউনিভেরিয়েট চার্ট কি কি আছে এগুলি যদি আমরা না জানি, তাহলে তো পরবর্তীতে আমরা এইগুলি করতে পারবো না। আরেকটা ব্যাপার বলে রাখি, এখন প্রথম দিকে যে আলাপটা করছি এটা কিন্তু পাইথন স্পেসিফিক না। আপনার এই নলেজটা এক্সেলেও কাজে লাগবে, পাওয়ার বিআইও কাজে লাগবে, ট্যাবলোতেও কাজে লাগবে, সব জায়গাতেই কাজে লাগবে। কারণ মানে এই এই চার্টের টাইপস গুলি সব জায়গায় সেম। তাহলে ইউনিভেরিয়েট হলো যে যখন আমাদের একটা ভেরিয়েবলকে দেখানোর প্রয়োজন হবে, প্রেজেন্টেশন করার প্রয়োজন হবে, ভিজুয়ালাইজেশন করার প্রয়োজন হবে, তখন আমরা ইউনিভেরিয়েট চার্টের মধ্যে থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারি। তো ইউনিভেরিয়েট চার্ট আবার দুই রকমের আছে, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের উপরে হয় আর একটা হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবলের উপরে হয়। যেমন ধরেন এই যে হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম কিন্তু একটা ভেরিয়েবলকে শো করে, এটা আমাদের বুঝতে হবে। কিরকম একটা ভেরিয়েবলকে শো করে? বলবেন এখানে তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, তাহলে এক্স অক্ষে কি বসবে আর ওয়াই অক্ষে কি বসবে? এখানে তো দুটো অক্ষ, দুটো অক্ষতে তো দুটো ভেরিয়েবল বসার কথা, কিন্তু আমরা বলছি একটা ভেরিয়েবল বসে। হিস্টোগ্রামে যেটা হয় যে ধরেন আমাদের এই যে একটু আগে যে বললাম কলাম, এই যে ভেরিয়েবল, ধরেন এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার নাম হলো এ। এর মধ্যে 1 আছে, 2 আছে, 3 আছে,
আবার 2 আছে, 4 আছে, 5 আছে। এভাবে অনেক সংখ্যা আছে। আমি জাস্ট কয়েকটা এখানে দিলাম। অনেক সংখ্যা আছে। তো আমরা যখন হিস্টোগ্রাম আঁকবো, তখন শুধু A দিয়েই হিস্টোগ্রাম আঁকবো। এখানে যদি B নামে আরেকটা কলাম থাকে, সেটা আবার আলাদা হিস্টোগ্রাম হবে। কারণ হিস্টোগ্রাম কখনো ২ টো ভেরিয়েবল দিয়ে আঁকা যায় না। একটা ভেরিয়েবল দিয়ে আঁকতে হয়। তাহলে হিস্টোগ্রাম আঁকা মানে আসলে কি আঁকা? হিস্টোগ্রাম আঁকা মানে হচ্ছে এইখানে যে ভ্যালু গুলি থাকে, সেই ভ্যালুর রেঞ্জ তৈরি করতে হয়। ধরেন ৫ থেকে ১০ এর মধ্যে কতটা সংখ্যা আছে? তাহলে এখানে ধরেন ৫ থেকে ১০ এর মধ্যে কয়টা আছে? ৫ আছে, আর কিছু নাই। তাহলে ১ টা। তো বা এখানে তো একটা ডামি ডেটা অনেক থাকবে। ধরেন এখানে আছে ২০ টা। ৫ থেকে ১০ এর মধ্যে ২০ টা। তো y অক্ষে তাহলে ওই ফ্রিকোয়েন্সিটা দেখায়। অর্থাৎ কতগুলি আছে সেটা দেখায়। তাহলে ফ্রিকোয়েন্সি দেখার জন্য এই সংখ্যাগুলিকে গুণে দেখাচ্ছে, তার মানে আরেকটা ভেরিয়েবলের প্রয়োজন হচ্ছে না। হিস্টোগ্রাম সবসময় এক্স অক্ষে কি থাকে? রেঞ্জ থাকে। রেঞ্জটা বিভিন্নভাবে হইতে পারে। আমরা যেভাবে তৈরি করব ১০ থেকে ১৫ নয়, বড়, বড় করলে ১০ থেকে ২০, ২০ থেকে ৪০, ৪০ থেকে ৬০, তবে সমান হতে হবে, ইকুয়াল হতে হবে। আর উপরে কি হবে? উপরে হলো ফ্রিকোয়েন্সি। তো এই হলো হিস্টোগ্রাম। তারপরে বক্স প্লট আমরা খুব বেশি ডেপথে যেতে পারবো না। কারণ আমাদের আবার পাইথনে কোড করে আমরা পাইথনের কোড দিয়ে কি করে যেতে হয় সেগুলিও দেখব। তারপরে আপনার এই যে ডেনসিটি প্লট আছে, এটা এই হিস্টোগ্রামেরই আসলে একটা কার্ভ। যখন এই ইয়েগুলি আঁকা হয় না, কলামগুলি আঁকা হয় না, কার্ভ করে দেওয়া হয়। বক্স প্লটও কিন্তু আপনার ৫ নাম্বার সিরিজ বা একটা সিরিজকে যদি মিনিমাম কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 এবং কোয়ার্টার 5 এ ভাগ করে এই কোয়ার্টার 1 এবং কোয়ার্টার 3 কে অর্থাৎ ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কে ঘিরে দিলে এটাকে একটা বক্স প্লট বলে। বক্স প্লটও কিন্তু কাইন্ড অফ ডিস্ট্রিবিউশন দেখা হয়। তারপরে পিয়ানো প্লট, এখানেও ওই ডিস্ট্রিবিউশনই আসলে দেখা হয়। ক্যাটেগরিক্যাল গুলো কি? এটাও কিন্তু একটা ভেরিয়েবল নিয়ে আঁকা হচ্ছে। যেমন ধরেন আপনার এই যে সাম অফ প্রফিট বাই প্রোডাক্ট। তাইলে দেখেন প্রোডাক্টের প্রফিট কত? কোন প্রোডাক্টের প্রফিট কত? তাইলে এখানে আমরা আসলে প্রফিটটাকে দেখছি প্রোডাক্ট ওয়াইজ। এই প্রোডাক্ট গুলি আসলে একটা ভেরিয়েবল বটে, তবে এটাকে আমরা যেহেতু স্ট্রিং, এটাকে আমরা ওইভাবে আলাদা ভেরিয়েবল বলছি না। আমরা আসলে প্রফিট কে দেখছি। কি ওয়াইজ দেখছি? আমরা দেখছি হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ দেখছি। আমরা কান্ট্রি ওয়াইজ দেখতে পারতাম, রিজিয়ন ওয়াইজ দেখতে পারতাম। কিন্তু আমরা প্রফিট কে দেখছি। তার মানে এগুলি ক্যাটেগরিক্যাল। এইজন্য যেহেতু এখানে ক্যাটেগরি আছে, তাই এগুলিকে আমরা ক্যাটেগরিক্যাল চার্ট বলছি। পাই চার্ট এটাও কিন্তু একটা ভেরিয়েবল দিয়ে হয়। এটাও কিন্তু দেখেন ক্যাটেগরিক্যাল। আমাদের ৪ টা ক্যাটেগরি আছে। টয়েজ এর সেল কত, ফার্নিচারের সেল কত, হোমের সেল কত, ইলেকট্রনিক্স এর সেল কত। তো এই সেলগুলিকে কিন্তু এখানে পার্সেন্টেজ এ দেখানো হচ্ছে। তাহলে কলাম চার্ট আর পাই চার্টের মধ্যে পার্থক্য কি? প্রথম পার্থক্য, এটা তো কলাম আর এটা তো পাই। মানে একটা মনে করেন যে একটা ১৬০ ১৮০ ডিগ্রি একটা সার্কেলের ভিতরে পাই করা হয়েছে। এটা তো ভিজুয়াল পার্থক্য। কিন্তু মূল পার্থক্য হচ্ছে কলাম চার্টে আপনার সরাসরি প্রফিট গুলি বা সেলস গুলিকে দেখা হয়। এখানে কিন্তু সরাসরি দেখা হয় না, বরং পার্সেন্টেজ দেখা হয়। হয়তো আপনার টয়েজ এর সেল হলো কথার কথা হয়তো ৪০,০০০ টাকা। কিন্তু ৪০,০০০ টাকা এখানে দেখানো হচ্ছে না, বরং টোটালের কত পার্সেন্ট সেটা দেখানো হচ্ছে। তার মানে আমরা যখন পার্সেন্টেজে দেখতে চাইবো, তখন আমরা সাধারণত পাই চার্টকে চুজ করি। আর যদি ভ্যালুতে দেখতে চাই, তখন আমরা এই কলাম চার্টকে আমরা চুজ করি। বা বার চার্ট, বার চার্ট আর কলাম চার্ট আসলে একই। যদি আমরা সরি, আমার কাশির কারণে একটু ডিস্টার্ব হবে। এক্সকিউজ করবেন। তো এই যদি এরকম ভাবে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বার চার্ট বলি। এভাবে যদি হয়, যদি মানে হরিজন্টালি আঁকলে আমরা সেটাকে বার চার্ট। তো যাই হোক, তারপরে কাউন্ট প্লট গুনে গুনে হয়। আরেকটা আছে ডোনাট চার্ট। এটা আসলে পাই চার্ট আর ডোনাট চার্টের মধ্যে তেমন খুব একটা ডিফারেন্স নাই। এখানেও পার্সেন্টেজে দেখায় পাই চার্টই। পাই চার্টের এই যে মাঝের যে অংশটা আছে, এই মাঝের অংশটা যদি আমরা ফেলাই দিই, সাদা করে দিই, তাহলে ডোনাট চার্ট হয়ে যায়। ডোনাট মানে আমরা যে ডোনাট খাই এরকম দেখতে, সেই রকমই হয়ে যাচ্ছে।
তো তারপরে আমরা যদি এই কলাম চার্ট তো বললামই, বার চার্ট এগুলি আলাদা আলাদা করে আমার এখানে বলা আছে। তো যাই হোক এগুলি আমরা স্কিপ করে যেতে পারি। এই চার্টটা সম্পর্কে একটু জানি। এটা হচ্ছে যে 100% স্ট্যাক চার্ট আর পাই চার্ট, এর মধ্যে কি মিল আছে বা দুটোর মধ্যে পার্থক্যই বা কি আছে? আসলে 100% স্ট্যাকড বার চার্ট আর পাই চার্টের মধ্যে তেমন খুব একটা পার্থক্য নাই, শুধু দেখতে পার্থক্য। কেমন? আমরা ধরেন এখানে যে জিনিসটা দেখছি, এখানে যে জিনিসটা দেখছি, এটা পায়ের মধ্যে দেখছি। ধরেন এটা হইলো কত পার্সেন্ট বলবো, এটা হইলো হয়তো 60%, এটা হইলো হয়তো 20%, আর এটাও হইলো 20%। তো এই হলো মোট 100%। এটা মনে করেন একটা আইটেম, এটা একটা, এটা একটা আইটেম। তো এগুলিকে পায়ের মধ্যে যখন দেখছি তখন সেটাকে আমরা পাই চার্ট বলছি। কিন্তু এই 60% কে যদি একটা বারে দেখি, এটা মনে করেন 60%, এইটা মনে করেন 20%, আবার এটাও হলো 20%। তাহলে দেখেন, যখন আমি পায়ে না দেখে পার্সেন্টেজ গুলি একটি বারে দেখছি, তখন সেটাকে আমরা বলি 100% স্ট্যাকড বার চার্ট। আর পাই চার্ট তো পাই, তার মানে কাইন্ড অফ উদ্দেশ্য একই। পাই চার্ট এবং 100% স্ট্যাক বার চার্টের উদ্দেশ্য একই। ডোনাট চার্ট তো বললামই। এবার আসেন সরি, এতক্ষণ আলাপ করেছিলাম ইউনিভেরিয়েট চার্ট গুলি নিয়ে। এখন আমরা আলাপ করব বাইভেরিয়েট অ্যানালাইসিস, অর্থাৎ দুটো ভেরিয়েবলকে যখন প্রদর্শন করা হবে তখন আমরা এই বাইভেরিয়েট চার্ট ইউজ করে থাকি। তো চলেন দেখি দুটো ভেরিয়েবলকে কিভাবে ইউজ করা হচ্ছে। দেখেন, স্ক্যাটার প্লট যেটা হয়, স্ক্যাটার প্লট আমরা যখন ভিজুয়ালাইজেশন করব, আমরা যখন চার্ট গুলি আঁকবো, সেটা এক্সেলে হোক, সেটা পাওয়ার বিআই হোক, কিংবা পাইথনে হোক, এগুলিই তো আঁকবো। তো এগুলি যদি এগুলির মানে না জানি, এগুলির কাকে বলে না জানি, এগুলির উদ্দেশ্য কি না জানি, তাহলে শুধু আঁকা শিখে আমাদের আসলে কোনো লাভ হবে না। স্ক্যাটার প্লট হলো বাইভেরিয়েট চার্ট। কেন বাইভেরিয়েট চার্ট? দেখেন, এক্স অক্ষে ওয়েট দেখানো হচ্ছে, ওয়াই অক্ষে কস্ট দেখানো হচ্ছে। তাহলে ওয়েট এবং কস্টের সংযোগস্থল, যেটা সমন্বয় যেখানে আছে, সেই জায়গাটায় বিন্দুগুলো পড়ছে। একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন 10 কেজি যদি ওয়েট হয়, 10 পয়েন্ট সামথিং হবে, তাহলে তার দাম হলো কত টাকা? ধরেন এটা 5 টাকা ধরতে পারি, তার দাম হলো 5 টাকা। 20 কেজি হলে তার দাম হলো 30 টাকা। তাহলে এইদিকে কেজি আর কেজি না, সরি, এটা এলবিএস আছে, মানে পাউন্ড। এদিকে পাউন্ড আর এদিকে হচ্ছে ধরেন ডলার, ডলারে আছে। তাহলে পাউন্ড আর ডলার, তাহলে আমরা এখান থেকে কি ইজিলি বুঝতে পারতেছি না যে 80 পাউন্ড যদি ওজন হয়, তাহলে তার দাম কত হবে? তাহলে 80 থেকে সোজা যদি আমরা উঠে যাই, তো ধরেন এটাই 80, তারপরে এই দিক থেকে যদি আমরা আসি, 120 এর একটু কম হবে হয়তো, যে 100 ধরেন $18 বা $116 হলো এই 80 পাউন্ডের দাম। তাইলে দেখেন, এই পাউন্ডের সাথে দামের একটা রিলেশন কিন্তু আমরা বের করতে পারছি এই চার্ট দিয়ে। তো এই চার্টকে আমরা বলবো স্ক্যাটার প্লট, যেখানে দুটো ভেরিয়েবলের সম্পর্কগুলিকে দেখানো হয়। জয়েন্ট প্লট আসলে স্ক্যাটার প্লটই। যখন হিস্টোগ্রামটা এঁকে দেওয়া হয়, যেমন টিপের হিস্টোগ্রাম ডান পাশে এঁকে দেওয়া হলো এবং টোটাল বিলের হিস্টোগ্রাম উপর পাশে এঁকে দেওয়া হলো, আর টিপ আর টোটাল বিলের স্ক্যাটার প্লটটা মাঝখানে আঁকা হলো, এ ধরনের প্লটকে আমরা বলি জয়েন্ট প্লট। কলাম চার্টও কিন্তু বাইভেরিয়েবল হইতে পারে। কেন? কারণ যদি আমরা দুটো করে কলাম একসাথে দেখি, যেমন ধরেন এখানে জিরো জেন্ডারে হলো, জিরো হলো আপনার কি বলে এটা, ধরেন মেল ফিমেল যদি হয়, জিরো যদি মেল হয় আর ওয়ান যদি ফিমেল হয়, তাহলে এখানে মেইলের বয়স কত, ফিমেলের বয়স কত, বা মেইলের ইনকাম কত, ফিমেলের ইনকাম কত, দুটো ইনকাম দেখতে পাচ্ছি, মেল এবং ফিমেল দুটো একসাথে দেখতে পাচ্ছি, সেজন্য এটাকে বাইভেরিয়েন্ট বলে। লাইন চার্ট একই ব্যাপার, একদিকে ইয়ার এবং একদিকে হয়তো সেলস,
এই ইয়ার এবং সেলস এর এখানে প্রদর্শন করা হচ্ছে, তাই এটাকে আমরা বাইভেরিয়েট বলছি। লাইন চার্ট আর এরিয়া চার্টের মধ্যে সম্পর্ক কি, পার্থক্য কি? আসলে লাইন চার্ট আর এরিয়া চার্টের মধ্যে খুবই নিবিড় একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? লাইন চার্টের নিচের অংশটাকে যদি আপনি ফিল করে দেন, মানে এটা ভরাট করে দেন যদি, এই দেখেন এই লাইনটাই কিন্তু এখানে আঁকা আছে, এটা নিচের অংশটাকে ফিল করে দেওয়া হয়েছে, তাই এটাকে আমরা বলছি এটা এরিয়া চার্ট। আর নিচের অংশ ফিল করা না থাকলে আমরা সেটাকে বলবো লাইন চার্ট। আচ্ছা, তাহলে আমরা এবার চলেন যে মাল্টি ভেরিয়েট অর্থাৎ চার্টের মধ্যে যখন অনেকগুলি ভেরিয়েবল দেখানো হয়, অনেকগুলি কলাম দেখানো হয়, তো কি ধরনের চার্ট আমরা সেজন্য আঁকতে পারি? আমরা ধরেন এই যে এখানে দেখেন যে এটা কিন্তু কলাম চার্ট, কিন্তু কলাম চার্টের মধ্যে একটা ভেরিয়েবল নাই। কেন? ধরেন এখানে 3টা সার্ভারের ব্যান্ডউইথ দেখানো হচ্ছে। তো 3টা সার্ভারের আবার এখানে বার, কোন কোন বারের, ধরেন এখানে সোমবারের 3টা সার্ভারের ব্যান্ডউইথ, মঙ্গলবারের 3টা সার্ভারের ব্যান্ডউইথ, ওয়েডনেসডে 3টা সার্ভারের ব্যান্ডউইথ। তাহলে আমরা যেহেতু একাধিক কলাম, একাধিক ভেরিয়েবল, এই 3টা সার্ভার হলো আমাদের একাধিক ভেরিয়েবল, একটা সার্ভার না, পাশাপাশি দেখাচ্ছি, তাই আমরা এই ধরনের চার্টকে বলছি মাল্টিভেরিয়েট চার্ট। স্পেশালি এই ধরনের চার্টকে বলা হয় ক্লাস্টার্ড কলাম চার্ট। ক্লাস্টার্ড কলাম চার্ট যখনই কেউ বলবে, তখনই আপনার মাথায় আসতে হবে তার মধ্যে অনেকগুলি ভেরিয়েবল দেখানো হচ্ছে। ক্লাস্টার্ড মানেই অনেকগুলি। কেউ যদি মনে করেন একটা চার্ট আঁকে, এরকম করে একটা করেই ধরেন কলাম এঁকেছে, ধরেন এটা হলো সানডের সেল, এটা হলো মানডের সেল, এই এরকম করে কলাম আছে। এখন এটাকে ক্লাস্টার্ড বললে হবে না। ক্লাস্টার্ড হলো একসাথে অনেকগুলি ভেরিয়েবল থাকতে হবে, অ্যাটলিস্ট একের অধিক থাকতে হবে। আচ্ছা, বা দুইয়ের অধিক থাকতে হবে, দুইটা হলে তো বাইভেরিয়েন্ট বলছি। ক্লাস্টার্ড আর স্ট্যাক, এটা অনেক জায়গায় কনফিউজড হয়ে যায়, অনেকে কনফিউজড হয় বিষয়টা। এই ক্লাস্টার্ডকে আমরা কিন্তু আরেক ভাবে দেখাতে পারি, কিরকম? যে পাশাপাশি না দেখায় এটার সাথে জোড়া দিয়ে দিতে পারি। কিরকম? যেমন ধরেন আমরা সোমবারে সার্ভার ওয়ানের ব্যান্ডউইথ কত? 100। সার্ভার 2 এর ব্যান্ডউইথ কত? ধরে নিলাম যে 90। তাহলে এই পাশাপাশি না এঁকে আমরা যদি 100র পরে আরো 90 আঁকি, তাহলে কোথায় যাবে? 100 থেকে 200 তো হবে না, ধরেন 200 থেকে একটু কম হবে, এতটুকু হবে। তাহলে কি হলো? 90টা দিয়ে এখানে জোড়া দিয়ে দিলাম, এখানে জোড়া দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আবার এটা আবার 100, তাহলে এখানে ধরেন 190 থেকে আমরা আবার 290 পর্যন্ত 100 জোড়া দেবো এখন। তাহলে এটা কিন্তু 3টা কালার দিয়ে অবশ্যই প্রদর্শন করতে হবে। তাহলে দেখেন একটা বারের মধ্যেই 3টা জিনিস দেখালাম। হোয়ারেজ ক্লাস্টার্ড কলামে কি ছিল? যে না, 3টা বারের মধ্যে 3টা জিনিস দেখানো হচ্ছিল, এখানে একটা বারের মধ্যে 3টা জিনিস দেখানো হলো। যদি সেরকম হয় তখন আমাদের সেটাকে স্ট্যাক কলাম চার্ট বলতে হবে। এখন যদি বলেন যে কোনটা আঁকবো, কোনটা আঁকা আমার জন্য জরুরি বা উচিত, এইগুলি ডিপেন্ডস করতেছে আপনার বসের রুচি বা আপনার রুচি, কি চাই তারা, কিভাবে আঁকলে জায়গা, একটা ছোট জায়গার মধ্যে আপনাকে ড্যাশবোর্ডের মধ্যে ছোট্ট অল্প একটু জায়গা আছে, সেখানে আপনি যদি এই ক্লাস্টার আঁকতে যান, তাহলে তো অনেকগুলি কলাম আঁকা যাচ্ছে না। আপনি এখানে কয়টা, একটা দুইটা তিনটা, মানে 15টা কলাম আঁকতে হচ্ছে। আপনি জাস্ট একটা দুইটা তিনটা চারটা 5টা কলাম এঁকেই কাজটা হয়ে যাচ্ছে। হয়তো উপর দিকে জায়গা আছে ডান পাশে, তখন আপনি স্ট্যাক করবেন। এগুলি ডিপেন্ড করছে রিকোয়ারমেন্টের উপরে, কিন্তু আমাদের জানতে হবে সবই। যখন আপনাকে বলা হবে যে একটা স্ট্যাক কলাম চার্ট এঁকে নিয়ে আসো, আপনি হা করে বসে থাকবেন, আপনি জানলেনই না কাকে স্ট্যাক বলে, আপনি এটা এঁকে নিয়ে যাবেন, সেটা তো হবে না। আপনাকে এডুকেটেড হতে হবে, আপনাকে জানতে হবে এভরিথিং, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, এগুলিকে বলে কম্বো চার্ট। কম্বো চার্ট মানে হচ্ছে যে ধরেন আমরা এখানে একটা প্রজেক্টের খরচের সাথে প্রজেক্টের আওয়ার দুটোই দেখাতে চাচ্ছি একই চার্টের মধ্যে। তো আমাদের প্রথমে কল্পনা করি যে এগুলি হলো প্রজেক্টের আপনার খরচ, এগুলি হলো প্রজেক্টের খরচ। তাহলে প্রজেক্টের খরচে দেখেন, প্রজেক্ট অনেক খরচ হয়েছে 79 টাকা,
ডলার আর কি, ৭৯,০০০ হবে কে এখানে। তারপরে এটাতে মনে করেন ৭১,০০০, এরকম বিভিন্ন খরচ হয়েছে। এখন এই বাম পাশের এই স্কেলটা দিয়েই যদি আপনি আওয়ার দেখাতে যেতেন, এই কোথায় ৭৯,০০০ আর আওয়ার হলো আপনার ৩১৯ আওয়ার। তো ৩১৯ আওয়ার তো এইখানের মধ্যেই পড়ে থাকতো। এই স্কেলে চিন্তা করেন ৩১৯ আওয়ার তো এখানেই পড়ে থাকতো। আবার এখানে আওয়ার হলো ২৮৯, এখানেই পড়ে থাকতো। তার মানে আল্টিমেটলি আপনার আওয়ারটা কি দেখা যেত? এই স্কেলে যদি দেখতে চাইতেন দেখা যেত না। কেন? কারণ প্রজেক্টের কস্টটা এত বিশাল আর আওয়ারটা এতই ছোট যে পাশাপাশি বসালে সেটা ইরেলেভেন্ট হচ্ছে এবং সেটা আসলে ফ্রুটফুল হচ্ছে না। তখন কি করা হইলো যে ঠিক আছে, তাহলে আমরা এই আওয়ারের জন্য আরেকটা স্কেল তৈরি করি, সেটা হলো ডান পাশে। এই দেখেন ডান পাশে আরেকটা স্কেল তৈরি করা হলো। তাহলে বাম পাশে হলো যখন আমরা দিয়ে সেই স্কেলে আমি আওয়ার গুলি বসালাম। যখনই ৩১৯ দেখতে চাইবো তখন এই দিকে তাকাবো, এই ডান পাশে তাকাবো। আর যখনই প্রজেক্টের কস্ট দেখাতে চাইবো তখন বাম পাশে। তাহলে আমি আওয়ার গুলোও ভিজিবল করতে পারলাম, আবার প্রজেক্টের প্রাইস গুলোও ভিজিবল করতে পারলাম। এই ধরনের চার্টকে বলা হয় কম্বো চার্ট। মনে রাখবেন কম্বো চার্ট। কম্বো চার্ট খুবই দরকার হয় মাঝে মধ্যে। একাধিক লাইন দিয়ে লাইন চার্ট আঁকা হয়। তারপরে আপনার আহ লাইন চার্টের ভিতরে আবার ফিল করে দিলে এরিয়া চার্ট যদি একাধিক লাইন থাকে তখন স্ট্যাকড হয়ে যায়। এই স্ট্যাকড হয়ে এরিয়া চার্ট হয়ে গেছে। তো যাই হোক, এটা আমাদের চার্ট সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিলাম, কারণ এখন এগুলি আঁকবো। আঁকতে গেলে কোনটা কি চার্ট যেন আমরা বুঝতে পারি। তো আমাদের সেজন্য আমরা এই যে জুপিটার নোটবুকে আমরা কাজগুলি করব। জুপিটার নোটবুক অলরেডি আমি ওপেন করে রেখেছি। এখানে আমরা ডেটা ভিজুয়ালাইজেশনে আজকের ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমি অলরেডি একটা ফাইল তৈরি করে রেখেছি। একটা কথা বলে রাখি যে আজকে কিন্তু যারা আহ, মোটেই পাইথন জানেন না, মানে একেবারে ফ্রেশার, তাদের জন্য হয়তো কোডটা বোঝা একটু কঠিন হবে। তবে উম, এমনি বুঝতে পারবেন, বিষয়গুলি বুঝতে পারবেন। একটু প্রিরিকুইজেশন আছে আজকের ক্লাসের জন্য, কারণ আমরা তো পাইথন এখন আবার শিখাইতে গেলে তো আর এখানে হবে না। সর্বমোট হয়তো 1 ঘন্টা আমার সেশন থাকতে পারে, তার মধ্যে তো আর সব শেখানো যাবে না। তবে আমি ধরেই নিচ্ছি যে আপনারা কিছুটা পাইথন জানেন। তারপরে জুপিটার নোটবুক কি করে ইনস্টল করতে হয় সেই ব্যাপারগুলি আপনাদের জানতে হবে বা জেনে নিতে হবে। তো এই পাইথন দিয়ে যদি আমরা চার্ট আঁকতে চাই বা এই ভিজুয়ালাইজেশন করতে চাই, তাহলে অনেকগুলি লাইব্রেরি আছে। পাইথন মানেই কিন্তু লাইব্রেরির খেলা। লাইব্রেরি দিয়ে এই সমস্ত কাজ পাইথন করে। ধরেন চার্ট আঁকার জন্য কি কি লাইব্রেরি আছে? ম্যাটপ্লটলিব আছে, পান্ডাস আছে, তারপরে সিবর্ন আছে, প্লটলি আছে, ইত্যাদি ইত্যাদি লাইব্রেরি আছে। আবার যদি আমরা মেশিন লার্নিং মডেল বানাতে যাই তখন আবার টেনসরফ্লো আছে, স্কেলার্ন আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো এরকম বিভিন্ন কাজের জন্য বিভিন্ন লাইব্রেরি আছে। তো আমরা ম্যাটপ্লটলিব হলো একদম আদি লাইব্রেরি। ম্যাটপ্লটলিব হলো একেবারে মৌলিক লাইব্রেরি। এই ম্যাটপ্লটলিব দিয়ে আমরা খুব সামান্য চার্ট আঁকবো, কারণ ম্যাটপ্লটলিব দিয়ে চার্ট আঁকা একটু কঠিন। আমরা যত উপরের দিকে যাব, পান্ডাস, সিবন, প্লটলি, তত চার্টগুলি আঁকা সহজ হবে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপের কোনো সুযোগ নাই। যেটা আপনারা যারা পাওয়ার বিআই জানেন বা এক্সেল জানেন, সেখানে দেখবেন যে গ্রাফ চার্ট আঁকতে গেলে কি করতে হয়, যে ধরেন আপনি কোন একটা ভিজুয়াল ড্র্যাগ করে আপনার ক্যানভাসের মধ্যে আনলেন, সেই ভিজুয়ালের প্রপার্টিজ চলে আসছে, সেখানে একটা ফিল্ডকে, সেলসকে টেনে এনে দিলেন ওয়াই অক্ষে, আর রিজিয়নকে টেনে এনে দিলেন এক্স অক্ষে। তাহলে রিজিয়ন ওয়াইজ সেলসটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেল। সো ইজি। এখানে সেই কাজটা করতে গেলে আমাদের কোড করে করতে হবে, এই কোড লিখে লিখে করতে হবে। আচ্ছা, তাহলে যদি আমাকে প্রশ্ন করেন যে তাহলে তো মনে হচ্ছে এক্সেল এর ভিজুয়ালাইজেশনই সহজ, তাহলে তো পাওয়ার বিআই এর ভিজুয়ালাইজেশনই সহজ। ট্রু, সহজ। তাহলে আমরা কেন পাইথনে শিখবো, এটা একটা প্রশ্ন হতে পারে। দেখেন, পাইথনের ভিজুয়ালাইজেশনের সাথে
ওগুলি কিন্তু সম্পর্ক নাই। সম্পর্ক নাই এজন্য বলছি যে আসলে মানে কি বলবো এটা? এরিয়া অফ স্কোপ, এরিয়া অফ আপনার কাজের কি বলবো যে এরিয়া, এটা কিন্তু ভিন্ন। যেমন ধরেন আমরা যদি আ পাওয়ার বিআই এর কথা বলি, তাহলে আমরা বিজনেস আ ড্যাশবোর্ড আঁকানোর জন্য বা বিজনেস অ্যাসপেক্ট এ যেকোনো কিছু করার জন্য, আপনি কর্পোরেট কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, সেখানে বিভিন্ন রকমের রিপোর্ট সিইও রেগুলার দেখে। বেস্ট হচ্ছে পাওয়ার বিআই, টাবলু, এক্সেল এগুলি দিয়ে করা। কিন্তু আপনি আর&ডি টাইপের কিছু করতে যাচ্ছেন, আপনি হয়তো মেশিন লার্নিং এর কোনো মডেল বানাতে যাচ্ছেন। সেই সময় মডেল বানাতে গিয়ে আপনি পাইথনে এই কাজগুলি করছেন। হঠাৎ করে আপনার হয়তো এখানে একটা এই ডেটাটাকে দেখার প্রয়োজন হবে। তখন আপনি কোথায় পাওয়ার বিআই পাবেন আর কোথায় আপনি ওই এক্সেল পাবেন। তখন কিন্তু পাইথন দিয়েই আপনাকে এঁকে নিতে হবে। এটা একটা কারণ। ২ নাম্বার কারণ হচ্ছে আপনি পাওয়ার বিআই, ধরেন ১ম এ এক্সেল এর কথা চিন্তা করি। এক্সেল এ যদি কোন গ্রাফ ড্যাশ আঁকেন, তাহলে সেটা তো আপনি হোস্ট করতে পারছেন না। আপনার ওয়েবসাইটে সেটা কিন্তু দেখাতে পারছেন না। দেখাতে পারবেন, ছবি দেখাতে পারবেন। সেটা তো ডাইনামিক না। ডেটাবেস চেঞ্জ হলে তো ছবি চেঞ্জ হবে না। তাইলে ওটা আসলে হচ্ছে না। বলবেন পাওয়ার বিআই, হ্যাঁ, পাওয়ার বিআই দিয়ে করলে হোস্ট করতে পারবেন। কিন্তু সেই হোস্টটা আবার করতে হবে পাওয়ার বিআই সার্ভিসে। আপনার ওয়েবসাইটে সরাসরি হোস্ট করতে পারবেন না। যদিও ওখান থেকে লিংক জেনারেট করে করা যায়, সেটাও কিন্তু সিকিউরিটি লস হয়। তো আপনার পাইথন দিয়ে একটা ওয়েবসাইট বানানো আছে, ওয়েব অ্যাপ্লিকেশন বানানো আছে, সেখানে আপনি যদি কোন গ্রাফ চার্ট আঁকতে চান, তাহলে সেটার জন্য বেস্ট হচ্ছে এই পাইথন দিয়ে গ্রাফ চার্ট আঁকা। কারণ পাওয়ার বিআই বা এক্সেল সেখানে ওইভাবে সাপোর্ট করবে না। তো এরকম পারপোজ কিন্তু ভিন্ন থাকে। আরো পারপোজ আছে। আপনার এক্সেল বা পাওয়ার বিআই এর কিন্তু লিমিটেশন আছে। বিগ ডেটা সাপোর্ট করে না। বিগ ডেটাতে গেলে ওগুলো হ্যাং হয়ে যায়। কিন্তু এখানে তো কোনো লিমিটেশন নাই। এটা তো কোড, জাস্ট এ কোড। এর কোনো কিন্তু আপনার আ কোন সফটওয়্যারটা লোড করতে গেলে, জুপিটার নোটবুক লোড করতে গেলে আলাদা কিছু লোড করতে হচ্ছে না। র‍্যাম খুব জায়গা কম দখল করে। সো বিগ ডেটাতে আমরা এগুলিতে কাজ করতে পারি। তো যাই হোক, আমরা চলেন দেখি যে ম্যাটপ্লটলিব দিয়ে কি করে আমরা এই ভিজুয়ালাইজেশন করতে পারি। তো পাইথনে সু আমরা লাইব্রেরিকে ইম্পোর্ট করে নিতে হয় শুরুতেই। যেমন ধরেন আমরা import .matplotlib pyplot এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। আমরা পিএলটি নামে সংক্ষেপ করে নিলাম পিএলটি দিয়ে। আর নামপাই কেও ইম্পোর্ট করলাম, কারণ নামপাই এর মাধ্যমে আমরা এখন অ্যারে তৈরি করি। তারপরে দেখেন আমরা numpy.arrange ফাংশনের মাধ্যমে একটা অ্যারে তৈরি করলাম। এই arrange ফাংশনের মাধ্যমে কি হয়? আমাদের এখানে এ ১১ বলা আছে। তার মানে হচ্ছে ০ থেকে ১০ পর্যন্ত নাম্বার এখানে দিবে, প্রোভাইড করবে। এগুলি পাইথন শেখার ব্যাপার। আমি আরো তার ভিতরে যাচ্ছি না। ধরে নিচ্ছি আপনারা পাইথন জানেন। তাহলে আমাদের x এর মধ্যে কি যাবে? 0, 1, 2, 3, 4, 5, 10 10 পর্যন্ত যাচ্ছে। আর y এর মধ্যে কি যাবে? y এর মধ্যে যাবে x কে যদি আমি এই ডবল স্টার মানে হচ্ছে অ্যা অ্যা পাওয়ার করা। অর্থাৎ ২ দিয়ে x কে সূচক করা হচ্ছে, ঘাত বলে বা পাওয়ার বলে, সেটা করা হচ্ছে। তো চলেন দেখি, ০ কে যদি আমরা স্কয়ার করি ০ ই হবে। ১ কে স্কয়ার করলে ১ ই হবে। ২ কে স্কয়ার করলে কিন্তু ৪ হবে। ৩ কে স্কয়ার করলে ৯ হবে। অর্থাৎ x এর যা ভ্যালু আছে, x কে আমি স্কয়ার করছি মানে x এর প্রত্যেকটা ভ্যালুকে স্কয়ার করে এই y টা জেনারেট হয়েছে। তার মানে হচ্ছে x এর স্কয়ার ভ্যালু গুলো দিয়ে y জেনারেট হচ্ছে। এখন আমরা দুটো ভেরিয়েবল পেয়ে গেলাম। একটা হলো x, একটা হলো y। আচ্ছা। ভেরিয়েবল মানে এটা কিন্তু কলাম। ধরে নিলাম যে এটা x কলাম, এটা y কলাম। তো এখন এটা দিয়ে আমরা কি করে গ্রাফ আঁকতে পারি? যদি স্ক্যাটার প্লট আঁকি, তাহলে আমাদের এই যে পিএলটি দিয়ে আমরা আঁকবো। সো আমরা এখানে একটা একটা করে দেখাই। পিএলটি ডট স্ক্যাটার। সো ইজি। কোড দিয়ে করলেও কোডগুলো খুব সহজ। মানে এমন জটিল কোনো কোড না। পিএলটি ডট স্ক্যাটার, এক্স অক্ষে কি দিব, ওয়াই অক্ষে কি দিব। তো মানে এক্স অক্ষে আমরা এই এক্স এর ভ্যালু গুলো দিতে চাই, ওয়াই অক্ষে আমরা ওয়াই এর ভ্যালু গুলো দিতে চাই। তো চলেন দেখি এটা কি করে। আহ, এখানে কি হলো, মানে এগুলি মনে হয় রান করি নাই আমি।
আমি একবার রান করে দিয়ে আসি। রান করলাম। হ্যাঁ, এই যে রান হয়ে গেছে। তার মানে স্ক্যাটার প্লটে কি হয়, শূন্য হলে শূন্য, দুটোই তো শূন্য, তখন শূন্য শূন্যতে যেখানে ইন্টারসেকশন করবে সেখানে ডট দিচ্ছে। তারপরে পরেরটা কি ছিল, এক্স অক্ষে 1, ওয়ান অক্ষে 1, তো এখানেই হবে এই যে 1 আর 1। এক্স অক্ষে 2, ওয়াই অক্ষে ছিল 4, তো এরকম জায়গায় হবে যখন যেখানে ইন্টারসেকশন করবে। যাই হোক, এটা স্ক্যাটার প্লট এঁকে দিই। এখন যদি এখানে 10টা ভ্যালু না থেকে 10,000টাও থাকতো, তবু কিন্তু এর জন্য কোনো সমস্যা হতো না। কিন্তু আমাদের এই পাইপ্লটের এই পাইপ্লটের হেল্প ছাড়া আমরা যদি 10,000টা করতে চাইতাম, ইভেন এই 10টাই কিন্তু ঠিক মতো ম্যানুয়ালি করতে পারবো না। সেইভাবে আমাকে স্ক্যাটার প্লটে দিচ্ছে। আর লাইন প্লট যদি আঁকতে চাই তাহলে কি হবে, স্ক্যাটার প্লটের জায়গায় শুধু প্লট লিখে দিতে পারি বা প্লট ডট লাইন লিখে দিতে পারি। তাহলে কিন্তু লাইন প্লট আর স্ক্যাটার প্লটের মধ্যে পার্থক্য কি, তেমন পার্থক্য না, জাস্ট এগুলির ভিতর দিয়ে লাইন টেনে দিবে। এই যে লাইন, লাইন টেনে দেওয়াটাকেই বলে লাইন প্লট। চলেন দেখি টেনে দেয় কিনা। এই যে লাইন টেনে দিবে। এখন বলবেন লাইন তো টানলো, ঠিক আছে, কিন্তু আহ আমার সেই ডেটা পয়েন্ট গুলিকে তার পয়েন্ট করছে না, মার্ক করতেছে না। তাহলে আমি লাইনও টানতে চাই, আবার ডেটা পয়েন্ট গুলি মার্কও রাখতে চাই। তখন আমাদের যেটা করতে হবে যে এখানে এই যে এক্স ওয়াই আমি ধরেন রেড কালার করতে চাই এবং স্টার দিয়ে মার্ক করতে চাই, এভাবে বলে দিতে হবে। তো এবার দেখেন কিন্তু এই লাল কালার হলো এবং স্টার দিয়ে মার্ক হলো। স্টার না দিয়ে যদি আমি বলতাম এখানে ও দিয়ে মার্ক হবে, ও, তাহলে সেখানে আপনার এই যে রাউন্ড হতো সেটা। তো এগুলি শেখার ব্যাপার আছে, এগুলি তো আর সব রকম কম্বিনেশন তো আর এখন দেখানো সম্ভব না। আমরা এখানে ক্লিক করে শিফট ট্যাব দিলেই কিন্তু এই ডক স্ট্রিং চলে আসবে, এখানে কি দিলে কি হবে এখানেই কিন্তু আপনি শিখতে পারবেন। আর গুগল তো আছেই। সো এগুলি আমরা আশা করছি আপনারা নিজেরাই শিখে নিতে পারবেন। সো এইভাবে আমরা লাইন প্লট আঁকতে পারি। এখন বলবেন যে প্লট তো একটা আঁকলাম, ঠিক আছে, প্লটের কোনো নাম ধাম নাই, টাইটেল নাই, এক্স অক্ষে কি বসাচ্ছি তা নাই, ওয়াই অক্ষে কি বসাচ্ছি সেটা নাই। সেটা বসার জন্য অ্যাডিশনালি এই কোডগুলি বলে দিতে হবে। যে এক্স অক্ষের এক্স লেভেলের নাম দিলাম ধরেন এক্স অ্যাক্সিস টাইটেল, ওয়াই লেভেলের নাম দিলাম ওয়াই ওয়াই অ্যাক্সিস টাইটেল, তারপরে ফিগারের নাম দিলাম, মানে টাইটেল দিলাম, মেন টাইটেলের নাম দিলাম হচ্ছে যে ফিগার। আর আমাদের এটা পছন্দ হচ্ছে না, 0, 0, 2, 4 করে দিচ্ছে, এটা পছন্দ হচ্ছে না। আমরা চাই 0, 1, 2, 3 সবগুলি ভ্যালু দিবে। সেজন্য এক্সট্রিক্স কে আমরা চেঞ্জ করে দিলাম, আমাদের মতো করে রেঞ্জ সেট করে দিলাম। ওয়াইট্রিক্স কেও আমরা চেঞ্জ করে দিলাম। তাহলে দেখেন এবার কিন্তু আমাদের ডিরেকশন ফলো করে সে আমাদের এক্স অ্যাক্সিসের একটা নাম দিয়েছে, ওয়াই অ্যাক্সিসের একটা নাম দিয়েছে, ফিগারের একটা নাম দিয়েছে এবং আমার মতো করে রেঞ্জটা সাজিয়ে দিয়েছে। সো সে ডিফল্ট কোনো কিছু করে, কিন্তু আমি চাইলে আমার মতো করে সাজিয়ে নিতে পারি। তা এই এই ম্যাটপ্লটলিব দিয়ে আরো আগানো যায়। ম্যাটপ্লটলিবটা আসলে একটু কঠিন, একটু এটা কিন্তু মৌলিক লাইব্রেরি। এরপর আমরা পান্ডাস দিয়ে শিখবো। পান্ডাস কিন্তু মৌলিক লাইব্রেরি না, মৌলিক লাইব্রেরি না এই জন্য বলতেছি ভিজুয়ালাইজেশনের জন্য। পান্ডাস ম্যাটপ্লটলিব দিয়েই এঁকে নেয়, কিন্তু আমাকে আসলে অত কষ্ট করতে হয় না। আমি জাস্ট বলবো যে একটা হয়তো পাইচাটাকো কি একটা বারচাটাকো পান্ডাস খুব সুন্দর করে এঁকে দিবে। কিন্তু পান্ডাস আসলে ম্যাটপ্লটলিব ব্যবহার করে এঁকে তারপরে আমাকে দিবে বিষয়টা। তাহলে আমি কেন ম্যাটপ্লটলিব দিয়ে যখন সে আঁকবে, তাহলে আমি কেন ম্যাটপ্লটলিব দিয়ে আঁকছি না? আমি আঁকছি না এই জন্য যে আমার জন্য কঠিন হবে। হয়তো দেখা গেল যে আমি এক লাইন কোড লিখলে পান্ডাজের মাধ্যমে আমি কলাম 4টা এঁকে নিতে পারি, অথচ সেটা ম্যাটপ্লটলিব দিয়ে কোড করতে গেলে আমাকে হয়তো 20 লাইন কোড লিখতে হবে। আমার কি দরকার 20 লাইন কোড লিখার? সো পাইচামি জিনিসটা আমাদেরকে করে দেয়, এই পান্ডাজি করে দেয়, সেরকম আর কি ব্যাপার। এরপরের লাইব্রেরি গুলি সবই কিন্তু এরকম, সবাই ম্যাটপ্লটলিবকে ডিপেন্ড করে তৈরি হয়েছে, কিন্তু আমাদের কোড লেখা থেকে বাঁচিয়ে দিয়েছে। আচ্ছা, তো চলেন দেখি। আমি এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে থাকি সব সময়, যে ধরেন আহ, আপনি কোনো শার্ট বানাবেন, শার্ট কিনবেন আর কি। তো দুটো পদ্ধতি হতে পারে। একটা বাজার থেকে কাপড় কিনে নিয়ে এসে
নিজেই আপনি কেটে কুটে সেলাই করে বানাইতে পারেন। আবার আপনি কি করতে পারেন যে একটা গার্মেন্টসে গিয়ে রেডিমেড একটা শার্ট কিনে কিন্তু নিয়ে আসতে পারেন। তো আপনি যদি রেডিমেড শার্ট কিনে নিয়ে আসেন, সে তো কোনো না কোনো টেইলরের কাছ থেকে বানাইছে, বানাই আপনাকে প্রোভাইড করছে। পান্ডাজও ঠিক তাই। পান্ডাজও ম্যাটপ্লটলিব থেকে বানায় আপনাকে জিনিসটা দেয়। তো পান্ডাজের ক্ষেত্রে আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে দেখেন আমাদের এখানে এই পান্ডাসকে ইম্পোর্ট করলাম আর নামপাইকে ইম্পোর্ট করলাম। কারণ আমরা এখন পান্ডাস দিয়ে গ্রাফগুলি আঁকবো। তো আমরা এখানে র্যান্ডম ফাংশনের মাধ্যমে আহ, এই ডেটা ফ্রেম তৈরি করলাম। এগুলি পাইথন শেখার ব্যাপার, আমি সেই দিকে যাচ্ছি না। একটা ডেটা ফ্রেম পেয়ে গেলাম। ডেটা ফ্রেম আর কিছুই না, একটা টেবিল। এই টেবিলে দেখেন এক্স ওয়াই জেড তিনটা কলাম আছে। আর পরিসংখ্যানের ভাষায় বললে বলবো তিনটা ভেরিয়েবল আছে, এক্স ওয়াই জেড। এখন আমরা চাচ্ছি এই এক্স এর এক্স এর ভ্যালুগুলি দিয়ে একটা লাইন চার্ট, কিংবা ওয়াই এর ভ্যালুগুলি দিয়ে একটা লাইন চার্ট। এক্স এর ভ্যালুগুলি দিয়ে লাইন চার্ট কি চলেন। তাইলে আমরা কি লিখবো, ডিএফ এক্স, এটা হলো এক্স সিরিজ, এক্স এর ভ্যালু শুধু এক্স। শুধু ডিএফ যখন আমরা লিখি তখন পুরো টেবিলটাকে বোঝাই। আর যখন আমরা ডিএফ এক্স এরকম করে লিখি ব্র্যাকেটে, তখন শুধু এক্স কলামটাকে বোঝাই। তো এক্স কলামটার লাইন চার্ট আঁকবো। তাই এটা যদি আমি করে দিই তাহলে আমাদের এক্স কলামের লাইন চার্ট আঁকা হয়ে গেল। বললেন যে কি আঁকলো, আমি তো কিছুই বুঝলাম না। দেখেন সেক্ষেত্রে এক্স অ্যাক্সিসে সে দেয় হলো এই যে ইয়েটা কি বলে ইন্ডেক্সটা, যে 0 1 2 3 4 এগুলি দিয়েছে এক্স অ্যাক্সিসে। বলবেন কই 0 1 2 তো দেয়নি, আসলে সে তার মতো করে সাজায় নিছে। আমরা চেঞ্জ করতে পারি। ধরেন 0 থেকে 2.5 দিছে, তার মানে এটা হলো 0। তাহলে জিরোতে কি আছে, জিরোতে এক্স এর মান কত, জিরোতে এক্স এর মান হলো 0.9। তাহলে চলেন দেখি, এই যে জিরোতে এক্স এর মান হলো 0.9। তাহলে দেখেন এই যে এটা যদি 0.8 হয়, তাহলে এরকম একটা জায়গায় 0.9 হবে, 0.9-এরও কিছুটা বেশি, তাই এরকম একটা জায়গায় কিন্তু ওর সাইজ। এরকম করে প্রত্যেকটা সাইজকে সে কিন্তু এরকম করে প্লটিং করেছে। প্লটিং করে এটা যেহেতু লাইন চার্ট, তাই প্লটগুলির মধ্যে দাগ দিয়ে দিয়েছে, লাইন চার্ট হয়ে গেছে। যে কত সহজে আমরা পান্ডাজের মাধ্যমে এই এক লাইন লেখার মাধ্যমে আমি একটা লাইন চার্টে, যদি এটা পাইপ্লট দিয়ে করতাম তাহলে আমাদের দেখা যাচ্ছে যে উম, আমাদের আরো কোড লিখতে হতো। তারপরে আমরা যদি স্ক্যাটার প্লট আঁকি, তাহলে ডিএফ ডট প্লট ডট স্ক্যাটার লিখে আমরা এক্স এবং ওয়াই বলে দিতে হবে, এক্স অ্যাক্সিসে কি দিব এবং ওয়াই অ্যাক্সিসে কোন ভেরিয়েবল দেবো সেটা বলে দিতে হবে। সাইজ বাড়ানোর জন্য আমরা ফিক্স সাইজ এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা রান করি, আমাদের আসলে এই আউটপুট গুলি আগে আগে একবার করেছি তাই রয়ে গেছে। সব থেকে ভালো হতো যদি আমরা এটা, আমরা এক কাজ করি, আমরা রিস্টার্ট করে আউটপুট গুলি মুছে দিই, তাহলে আগের থেকে আর আউটপুট গুলি দেখা যাবে, আউটপুট গুলি দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে আবার এটা একবার ইম্পোর্ট করে নিলাম, এগুলি সবই একবার করে চালাই। এই যে এখানে আমরা ছিলাম, তো এখানে আমরা এক্স অ্যাক্সিসে এক্স বসালাম, ওয়াই অ্যাক্সিসে ওয়াই বসালাম। তার মানে কি, আমার দুটো কলামকে বসালাম, এক্স অ্যাক্সিসে এক্স এর মান বসবে, ওয়াই অ্যাক্সিসে ওয়াই এর মান বসবে। এবং যেভাবে এই কি বলে এটা ইন্টারসেকশন হয় যেখানে, সেখানে এই ডট গুলি বসে প্লটিং হয়ে যাচ্ছে। এই ধরনের প্লটকে আমরা বলি স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটে দুটো ভেরিয়েবলের মূলত সম্পর্ক দেখানো হয়। স্ক্যাটার প্লটের জায়গায় যদি, স্ক্যাটারের জায়গায় যদি আমি এখানে জাস্ট লাইন লিখে দিই, তাহলে কি হবে, এগুলি সব দাগ টেনে দিবে, এগুলির ভিতর ভিতর দিয়ে দাগ টেনে দিবে, তাহলে সেটা লাইন প্লট হবে। দেখেন এই যে লাইন প্লট হয়ে গেল, গিঞ্জি হয়ে গেল। এরিয়া প্লট হলে, এরিয়া প্লট কিন্তু আমরা একটা ভেরিয়েবলে রাখলাম, মানে এক্স এর এরিয়া প্লট। তাই দেখেন একটু আগে যে এক্স এর লাইন প্লট এঁকেছিল, ধরেন এরিয়া, সেখানে কি করা হয়েছিল, এই লাইনগুলি এঁকেছিল না, নিচের অংশকে ফিল করে দিল, তাহলে এরিয়া প্লট, যেটা আমরা একটু আগে শিখে আসলাম যে লাইন প্লটের সাথে এরিয়া প্লটের পার্থক্য হলো নিচের অংশকে ফিল করে দেয়। এখন যদি এক্স
অক্ষের মানে আমাদের যে 20টা ভ্যালু আছে 0 1 2 3 4 এরকম করে 19 পর্যন্ত, সেগুলির সাইজ, অর্থাৎ এই যে সাইজ, এই যে কোনোটা হয়তো 1.3, কোনোটা হয়তো না সরি 0.13 সামথিং, 0.65 সামথিং এরকম আছে। সেগুলির সাইজকে যদি আমরা কলামে দেখতে চাই, তাহলে আমরা কি করব? ডিএফ ডট বার প্লট, এখানে যদিও বার প্লট বলছে কিন্তু এটা কলাম প্লটই তৈরি হবে। চলেন দেখি। এই প্লট ডট বার বললে হয় এক্স অ্যাক্সিসে, এই যে দেখেন এই 0 নাম্বারের সাইজ কত, 1 নাম্বারের সাইজ কত, 2 নাম্বার, এগুলি সব ইন্ডেক্স। তাহলে এক্স অ্যাক্সিসে ইন্ডেক্স দিয়েছে, ওয়াই অ্যাক্সিসে কিন্তু আমাকে সাইজ গুলো দেখাই দিচ্ছে। এটাকে বলছি আমরা বার প্লট। হ্যাঁ, এখন যদি আমরা এখানে এক্স না বলি, পুরো ডিএফ বলে যদি বলি বার প্লট আঁকো, তাহলে কি করবে? ডিএফ এর মধ্যে তো শুধু এক্স নাই, ডিএফ এর মধ্যে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, 3টা ভেরিয়েবল আছে। আমরা আবার দেখি, 3টা ভেরিয়েবল আছে। তো আমরা যদি এখন এখানে বলি যে ডিএফ ডট প্লট ডট বার, তাহলে কি করবে সে? দেখেন, সে 3টা ভেরিয়েবল দিয়েই আঁকছে। তো এই ধরনের প্লটকে আমরা কি প্লট বলতে পারি? এই ধরনের প্লটকে আমরা বলতে পারি, একটু আগে শিখেছি, আহ এটাকে আমরা বলতে পারি স্ক্যাটার প্লট। স্ক্যাটার সরি ক্লাস্টার্ড কলাম চার্ট, আমি ভুল বলেছি, ক্লাস্টার্ড কলাম চার্ট। দেখেন এখানে এই এক্স এরও বলেছে, ওয়াই এরও বলেছে। যে এক্স হলো নীল, ওয়াই হলো ইয়েলো এবং জেড হলো সবুজ, গ্রিন। তাহলে এই পাশাপাশি 3টা আছে। এটা হচ্ছে ক্লাস্টার্ড কলাম চার্ট। এর মাল্টিভেরিয়েট চার্টও বলতে পারি আমরা, কারণ একটা না বরং 3টা করে দেখাচ্ছে। এখন আমরা যদি এটাকে এক লাইনে দেখতে চাই, স্ট্যাক করে দিতে চাই যদি, তাহলে আমরা বলবো ডিএফ ডট প্লট ডট বার স্ট্যাক। তাই স্ট্যাক সমান ট্রু, একটু আগে কিন্তু স্ট্যাক সমান ট্রু বলি নাই, জাস্ট ফিগারটা বড় করেছি, তাই ফিক্স সাইজ 10/10 দিয়েছি। এখন অ্যাডিশনালি স্ট্যাক সমান ট্রু বলে দিলাম, তাহলে কিন্তু আমাদের এই একই কলামের মধ্যে 3টা জোড়া দিয়ে দিয়ে বললো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্ট্যাক চার্ট আর ক্লাস চার্টের মধ্যে পার্থক্য, কারণ একটু আগে সেগুলি আমরা আলাপ করেছি। এতক্ষণ যে গ্রাফ আঁকছি সেগুলি সবই কিন্তু পান্ডাজের মাধ্যমে। পান্ডাজের মাধ্যমে কি করে আমরা বুঝছি? যে ধরেন এই যে ডেটা ফ্রেম বা সিরিজের মাধ্যমে যদি কিছু আঁকি, সেটাকে আসলে পান্ডাজের মাধ্যমে আঁকা হয়। আমরা আরো কিছু আঁকবো, যেমন আমাদের এখানে এই গ্যাস প্রাইস ডট সিএসভি নামে একটা ফাইল আছে আমাদের এই যে কারেন্ট পাথে। আমরা যেখানে সোর্স কোডটা আছে, সোর্স কোডটা আসলে আছে এখানে, এখানে এই দেখেন গ্যাস প্রাইস নামে একটা সিএসভি ফাইল আছে, যার মধ্যে কি আছে? বিভিন্ন বছরে বিভিন্ন দেশের গ্যাসের প্রাইসের একটা ডেটা সেট। তো এটাকে যদি আমরা এখন লোড করি, এই যে পান্ডাজের মাধ্যমে যদি লোড করি এবং গ্যাস নামে একটা টেবিলের মধ্যে রাখি, ডেটা ফ্রেমের মধ্যে রাখি, তাহলে এক্স্যাক্টলি এক্সেলে যেটা আছে সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আমরা ডার্ক ব্যাকগ্রাউন্ড সেট করে নিই যাতে ভালো দেখা যায়। ওই যে পাই প্লটটা একবার রিফ্রেশ দিয়েছি তো চলে গেছে। আমরা আবার এই পাই প্লটটাকে রান করে দিই, এবার দেখেন আর সমস্যা হবে না। ব্যাকগ্রাউন্ডটা সেট করলাম। এখন আমরা এই দুটো শহরের আমরা লাইন চার্ট আঁকছি, দুটো দেশের, শহরের না, ইউএস এবং কানাডা। এগুলির ভিতরে আমি যাচ্ছি না, এগুলি আগে আঁকি, তারপরে আপনারা দেখেন। এখানে দেখেন এই যে কালো কেন হইলো? এতক্ষণ তো কালো হয়নি, এতক্ষণ তো সাদার উপরে হয়েছে। কালো হয়েছে তার কারণ হচ্ছে এখানে আমরা এটা আঁকার আগে এই যে ডার্ক ব্যাকগ্রাউন্ড কিন্তু সেট করে নিয়েছে, এটা একটা স্টাইল বলা হয়। স্টাইলটা সেট করেছে, ডার্ক ব্যাকগ্রাউন্ড স্টাইলে এরকম কালো। তারপরে আমরা একই ক্যানভাসে দেখেন পিএলটি ডট প্লট দিয়ে এই যে ইউএস এর গ্যাস এবং কানাডার গ্যাস এই দুটো এঁকেছি। আমরা মার্কারকে ও করেছি, তাই এই যে গোল গোল হয়েছে, এবং কালার যা দিয়েছি তাই হয়েছে। এভাবে কিন্তু দেখবেন আপনারা সাধারণত ক্রিকেট খেলার সময় দুটো টিমের লাইন চার্ট এভাবে আঁকা হয়। হ্যাঁ,
এখানে এখানে অবশ্য কেউ কাউকে ক্রস করেনি, ডেটাটাই এমন যে এটা কখনোই ওর থেকে বেশি হচ্ছে না। এটা এই নীল সবুজটা হচ্ছে আপনার ইউএসএ। তার মানে ইউএস এর প্রাইস কখনোই কানাডার থেকে বেশি হয়নি, তাই ক্রস করেনি। বিভিন্ন সালে এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আরো একটা আমাদের আহ আছে সিবন। সিবনও কিন্তু খুব পপুলার কি বলে লাইব্রেরি ফর দ্য ভিজুয়ালাইজেশন। তো চলেন আমরা সিবন দিয়েও কিছু আঁকি। সিবনের মধ্যে আবার ডেটা সেটও ইনবিল্ড থাকে, মানে এটা একটা ভালো জিনিস যে কিছু ডেটা সেট সিবন রেখে দেয়। আমাকে আলাদা করে এক্সেল বা এসকিউএল সার্ভার বা অন্য কোনো সোর্স থেকে ডেটা নেওয়ার প্রয়োজন হয় না। যেমন আমরা এসএনএস এর মধ্যে একটা টিপস নামে ডেটা সেট আছে, সেই টিপস ডেটাটাকে লোড করলাম, এটা কিন্তু লাইব্রেরি আমাকে ডেটা সেটটা দিল। এসএনএস হলো সিবনের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, তো এখানে টোটাল বিল আর টিপ, এই টোটাল বিল এবং টিপ নিয়ে আমরা কিছু ভিজুয়ালাইজেশন এখন করব। আমরা যে ডার্ক ব্যাকগ্রাউন্ড করেছিলাম সেটাকে আবার উইথড্র করতে চাই, অর্থাৎ আমরা আবার ডিফল্ট ব্যাকগ্রাউন্ড করতে চাই। সেজন্য আমরা এখন plt ডট স্টাইল ইউজ ডিফল্ট করে দিলাম, তাহলে দেখেন ডিফল্ট হয়ে যাবে। এখন আমরা সম প্লট বলে একটা প্লট আছে, এটা হলো এই এসএনএস বা সিবনেরই একটা প্লট। মানে প্লটের কোনো শেষ নাই আসলে, এগুলি তো আমি এই খুব কম সময়ের মধ্যে দেখানোটাও খুব মুশকিল হয়ে যায়, মানে কোনটা দেখাবো কোনটা দেখাবো না এরকম হয়ে যায়। তো যার ফলে আমি খুব অল্প অল্প করে ফ্লাই করে যাচ্ছি মনে হচ্ছে আমার কাছে, কিন্তু এগুলির ইন ডেপথে শেখার ব্যাপার আছে, প্রত্যেকটা লাইব্রেরিকে আলাদা আলাদা করে শেখার ব্যাপার আছে। তো যাই হোক, সম প্লটটা কেমন হয় দেখেন, আমরা এখানে যে ডে আছে, অর্থাৎ এই যে সানডে, স্যাটারডে, এরকম 4টা ডে ডেটা আছে। ডে ওয়াইজ আমরা এক্স অক্ষে ডে দিচ্ছি আর ওয়াই অক্ষে টোটাল বিল, অর্থাৎ কোন দিন কত টাকার বিল হয়েছে সেটার একটা গ্রাফ আমরা দেখতে চাই। সেটা আমরা এই সম প্লটের মাধ্যমে দেখতে পারি। চলেন দেখি কিরকম ভাবে দেখা যায়। দেখেন, মানে এখানে আমরা যদি দেখি যে থার্সডেতে এই এই বিলগুলি হয়েছে। এখন বলবেন যে বুঝতেছি না তো কিছুই। আচ্ছা, এই এক্স অ্যাক্সিসে কি আছে ডে, ওয়াই অ্যাক্সিসে কি আছে টোটাল বিল। তাহলে থার্সডেতে আমাদের এই যে যে ডট গুলি আছে সেগুলি হলো বিলের পরিমাণ। যেমন ধরেন সবচেয়ে কম বিল হয়েছে কত, হয়তো $8 হবে। সবচেয়ে বেশি বিল হয়েছে কত, এখানে মনে করেন $42 হবে। তার মানে আমরা কি এটা বুঝতেছি না যে এখানে উম আহ, বেশি দামের খাবার কম খেয়েছে, এদিকে হালকা হয়ে গেছে, কম দামের খাবার বেশি খেয়েছে। মোটামুটি $10 থেকে $20 মধ্যেই সব থেকে বেশি খাওয়া আছে। প্রত্যেকটা ডট কিন্তু এক একটা বিল, অর্থাৎ এই সাম প্লটে কোনো ওভাররাইট হয় না, সামহাও এই ঝাউ গাছের মতো সিঁড়ি তৈরি করে ফেলে সাম প্লটে, এটা এর বৈশিষ্ট্য। বলবেন এখানে নীল কালার ডিনার এবং লাঞ্চ আলাদা হলো কি করে, কারণ এখানে হিউ দেওয়া আছে। হিউটা যদি আমরা না দিই তাহলে সবগুলোই কিন্তু একই কালার দেখে। সবগুলি একই কালার হলে আমরা শুধু দেখতে পাচ্ছি কোন দিন কত কতগুলি খাবার হয়েছে। এখানে অনেকগুলি ইনসাইট কিন্তু পাওয়া যাচ্ছে এই সম প্লট থেকে। যেমন এটা বুঝছি যে ফ্রাইডেতে আমাদের সব থেকে কম খাওয়া হয়েছে, সব থেকে বেশি খাওয়া হয়েছে স্যাটারডে। তো এখন যদি আমরা আরো জানতে চাই যে এর মধ্যে লাঞ্চ কতগুলি আর ডিনার কতগুলি, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এইখানে অ্যাডিশনালি কমা দিয়ে হিউ সমান টাইম। টাইম কেন দিলাম, কারণ এখানে দেখেন এই টাইম কলামের মধ্যে ডিনার আর লাঞ্চ বলা আছে, ব্রেকফাস্ট এখানে নাই। তাইলে আমরা যদি টাইম দিয়ে হিউ দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন যে থার্সডেতে আসলে কোনো ডিনার, একটা ডিনার আছে, ভুলে হয়তো ডেটা এন্ট্রি হয়ে গেছে কিনা যায় না, কোনো ডিনার এখানে নাই একটা ছাড়া। আর ফ্রাইডেতে মোটামুটি ডিনারও আছে লাঞ্চও আছে। আবার স্যাটারডেতে কোনো লাঞ্চ নাই, সানডেতে কোনো লাঞ্চ নাই। কারণও আছে, কারণ এটা তো বিদেশি ডেটা, তাদের এগুলি মানে ছুটির দিন থাকে। তো রাতে গিয়ে ধরেন ডিনার টিনার করে পার্টি টাটি করছে, সেই জন্য রাতের খাবারগুলি এখানে খাওয়া হয়েছে। নাই তাহলে কত রকমের ইনসাইট কিন্তু আমরা পাচ্ছি এই সিম্পল একটা সম প্লটের মাধ্যমে। আপনি হিউ চেঞ্জ করেন, আপনি জানতে চান
ছেলে কতগুলি মেয়ে কতগুলি, এই যে সেক্স নামে একটা কলাম আছে, দেন এখানে আপনি সেক্স দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার কোন খাবারটা ছেলেতে খেয়েছে কোন খাবারটা মেয়েতে খেয়েছে সেটা দেখা যাচ্ছে। এখানে দেখেন যে মোটামুটি খেয়েছে বলতে কি, মানে বিল দিয়েছে কি, খেয়েছে ছেলে মেয়ে দুটোই খেতে পারে, বিল দিয়েছে কে সেটা কিন্তু দেখাচ্ছে। নীল গুলা হলো মেল আর এগুলি হলো ফিমেল। তো এরকম ইন্টারেস্টিং বিভিন্ন ভাবে কিন্তু আমরা দেখতে পারি। ভায়োলিন প্লট, ভায়োলিনের মতো প্লট আছে এরকম করে। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে ডিস্ট্রিবিউশন দেখা যায় যে দেখেন $10 থেকে $20 এখানে এই পেট মোটা কিন্তু ভায়োলিনের। তার মানে কি, তার মানে এখানের খাবারটা বেশি ডলারের খাবার খেয়েছে। এই ডেটার ক্ষেত্রে না হয় নিচের দিকে পেট মোটা হচ্ছে, যদি উপরের দিকে কোনো কিছু ধরেন উম যে চুরি হয়েছে কোথায় বেশি, একদম সিকিউরিটি ছিল না, চুরি হয়েছে কোথায় বেশি, তখন ধরেন বেশি টাকার খাবার গুলা চুরি হয়েছে বেশি, তখন তো এইদিকে পেট মোটা থাকতো দেখতেন। তো যাই হোক, এটা বললাম আর কি। সো এইগুলি দেখে আমরা এই পিয়ানো কি ভায়োলিন প্লটের মাধ্যমেও ডিস্ট্রিবিউশন বোঝা যাচ্ছে। আরেকটা আছে লাস্ট প্লটলি। প্লটলি নিয়ে আমরা এখন আলাপ করব। প্লটলি আরেকটা লাইব্রেরি। প্লটলিকে এভাবে plotly.express.px দিয়ে সংক্ষিপ্ত করা হয়। প্লটলির জন্য আমরা ডেটা তৈরি করলাম, এই ডেটা ফ্রেম বানালাম, যেটার মধ্যে ছোট্ট একটা ডেটা, কান্ট্রি চায়না, জাপান, ইউএসএ এবং সেলস হলো 3টা সেলস আছে। এটা দিয়ে যদি আমরা পাই প্লট আঁকতে চাই তাহলে কি হবে দেখেন, এই দেখেন আমাদের একটা পাই প্লট এঁকে দিল। আচ্ছা, আমাদের এখানে 100, 150 আর ছিল হলো 140, তাহলে এখানে এটা পাই প্লট না, এটা ডোনাট হয়েছে, কারণ এখানে যে আমরা করেছি, হোল দিয়েছি, হোলটা না দিলে পাই প্লট হতো। তো ছিল 100, 150, 140, কিন্তু 100, 150, 140 তো দেখাচ্ছে না, দেখাচ্ছে 38%, দেখাচ্ছে 25%, দেখাচ্ছে 35%, মানে পয়েন্ট সামথিং আছে। কেন? ওই যে আমি শুরুতেই বলে দিছি আমাদের যে চার্টের আলোচনায় যে পাই চার্ট এবং ডোনাট চার্টে সবসময় পার্সেন্টেজে দেখায়, তাহলে কখন আমরা এগুলি আঁকবো, যখন আমাদের পার্সেন্টেজে দেখার প্রয়োজন হবে। দেখেন, আমরা আগের যত গ্রাফ এঁকেছি, এই যে ধরেন আমাদের এই এই এখানে যতগুলি গ্রাফ এঁকেছি, কোথাও কিন্তু কোনো ডেটা লেভেল দেখায় নাই। ডেটা লেভেল, কারণ এগুলিতে ডেটা লেভেল আঁকা যায় না তা না, আঁকা যায়, কিন্তু একটু কোডটা কঠিন। কিন্তু এই প্লটলিটা দেখেন আমার বলা লাগতেছে না, আমি ডেটা লেভেল আঁকার কথা বলছিও না, ও নিজে নিজে এই ডেটা লেভেল লিখে দিচ্ছে। তার মানে হচ্ছে যে গ্রাজুয়ালি প্লটলি হলো মানে খুবই ইন্টারেস্টিং, এবং খুব মানে আমরা পাওয়ার বিআই বা এদের সাথে কম্পেয়ার করতে পারি। তার মানে পাইথনের মধ্যেও কিন্তু লেটেস্ট লাইব্রেরি যেগুলি আছে সেগুলি দিয়ে এরকম এই ডেটা লেভেল সহ, এবং শুধু ডেটা লেভেল দেখাচ্ছে তাই না, সেখানে হবারও করতেছে, যেখানে নিয়ে যাচ্ছে করে যাচ্ছে। তো এইভাবে আমরা প্লটলি দিয়ে আঁকতে পারি। তারপরে আরেকটা ডেটা আমরা এখানে নিলাম টেবিলের মধ্যে, যে ধরেন ক্যারেক্টার, স্কিল এবং স্কোর, এই 3টা কলাম আছে। এখন এটা দিয়ে আমরা একটা এই লাইন পোলার, যেটাকে আমরা বলি যে স্পাইডার, যেটাকে বলি স্পাইডার, দেখেন আমরা আঁকছি। এই এই দেখেন, এটা হলো স্পাইডার লাইন। বলবেন বুঝলাম না তো কিছুই। আসলে এখানে দেখেন, আমরা যদি ক্যারেক্টারের কথা বলি, কতগুলি ক্যারেক্টার এখানে আছে, 3টা ক্যারেক্টার আছে, আয়রন ম্যান, থোর আর হচ্ছে লকি। তো এই 3টা ক্যারেক্টার, এই নীলগুলি হলো আয়রন ম্যানের, রেডটা হলো থোরের, আর এটা হলো লকি। এখন দেখেন আমরা এখানে এই যে এই এই স্কিল, স্কিল যেমন ধরেন ম্যাজিক, স্ট্রেংথ, ইন্টেলিজেন্স, লিডারশিপ, বিভিন্ন স্কিলের নাম এখানে আছে। তাহলে কতগুলি স্কিল এখানে আছে, স্কিলও কিন্তু এই কয়টাই আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে 6টা স্কিল আছে, আর 3টা ক্যারেক্টার বা 3টা মানুষ হতে পারে, 3টা মানুষের 6টা স্কিল আছে। এখন এগুলি কি স্কিলের মান, তাহলে দেখেন মানগুলি 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। এখন আমরা শুধু একটা ব্যাখ্যা করলেই বাকিগুলি বুঝে ফেলবো। আয়রন ম্যানের কথা যদি চিন্তা করি, আয়রন ম্যান তো নীল, তাহলে শুরুর ডেটাটা দেখি। শুরুর ডেটা কি, 0 নম্বরে কি আছে, যে ডিসেপশন হচ্ছে স্কিল। এখন ডিসেপশনের স্কোর কত, 50, সরি 60, কার, আয়রন ম্যানের। তাইলে চলেন দেখি আমরা, এই যে
ডিসেপশন বরাবর দেখেন নীলের কিন্তু 0 আছে। এই ডিসেপশন, সরি না, নীলে তো 0 থাকবে না, নীলে তো 60 কত আছে দেখি। আয়রন ম্যানের থাকবে, স্কোর হলো 60। তাহলে আমরা এই ডিসেপশনে যে কিন্তু এই যে 60 পাচ্ছি, 60 কেন পাচ্ছি? এইটা যেমন 0, 20, 40, 60, 80, এটাও তো 0, 20, 40, 60। এই দেখেন নীলটা কিন্তু এখানে 60 এসেছে। এটা এক জায়গায় লেখা হয়েছে, কিন্তু প্রত্যেক জায়গায় একই ব্যাপ্তি। এখানেও যদি আমরা লিখে দিই, তাহলে কি হবে? এখানে হবে 20, এখানে হবে 40, এখানে হবে 60, এখানে হবে 80, আর এখানে হবে 100। মানে এই চার্টগুলি বোঝাটাও একটা কিন্তু ব্যাপার আসলে। তারপরে এই লাইনেও তাই, এখানে 20, এখানে এরকম সবার মধ্যে হচ্ছে। তাহলে দেখেন, আমরা ডিসেপশনের ক্ষেত্রে আমরা যদি আয়রন ম্যানের কথা চিন্তা করি, নীলের কথা চিন্তা করি, 60-এ গিয়ে কিন্তু পয়েন্টটা এসেছে। তারপরে আয়রন ম্যানের আহ যদি আমরা স্ট্রেংথের কথা চিন্তা করি, 70, তাইলে স্ট্রেংথ হলো এটা। এটা দেখেন এত দূর তো 60, একটু বেশি 70। তার মানে এই পয়েন্ট, মানে প্রত্যেক জায়গাতে আগে পয়েন্ট গুলি দিয়ে নেওয়া হয়েছে, দাগ কিন্তু পরে টানা হয়েছে। এখানে পয়েন্ট দেওয়া হয়েছে, এখানে পয়েন্ট দেওয়া হয়েছে। তারপরে কোনো কিছু তার আহ, হয়তো এই যে 0 আছে, 0-তেও পয়েন্ট দেওয়া হয়েছে। কোনো না, ম্যাজিকের ক্ষেত্রে হয়তো 0 আছে, আমরা দেখব। এই পয়েন্ট গুলি পরে এরকম করে দাগ টেনে দিলেই কিন্তু আয়রন ম্যানের জন্য একটা গ্রাফ হয়ে গেছে। এরকম করে প্রত্যেকের জন্য। ম্যাজিকে কি 0 আছে? চলেন দেখি। হ্যাঁ, এই যে ম্যাজিকে আছে 0, তাই ম্যাজিকের ক্ষেত্রে এই 0 পাচ্ছি। তো যাই হোক, আমরা আসলে খুব বড় একটা জিনিসকে খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। আমি জানি না কতটুকু দেখাতে পারলাম। শেখাতে তো খুবই কম পেরেছি, কারণ আরো গোড়ার থেকে শেখাতে হবে, আমাদের পাইথন শিখতে হবে এগুলি জানার জন্য। তারপরে আহ পাইথনের কোড, পাইথনের ডিপেন্ডেন্সি আছে, জুপিটার নোটবুক শিখতে হবে, আহ পরিসংখ্যানের কিছু বিষয় আছে। তবুও আমরা এটা নিশ্চয়ই বুঝাইতে পেরেছি যে পাইথন দিয়ে কি কি করা যায় বা কত সহজে করা যায়। তো এই পর্যায়ে আমাদের যে প্রথম পর্যায়টা ছিল আমাদের প্রেজেন্টেশন, সেটা শেষ হলো। এখন আমি আশা করব যে আপনাদের প্রশ্ন, ইন্টারেক্টিভ কেয়ার্স এর কেউ যদি থাকেন, তাহলে অ্যাজ এ মডারেটর একটু হেল্প করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি পার্টিসিপেন্টদের আনমিউট করার পারমিশন দিচ্ছি, আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, তারপর আমি আপনাদের নাম ডাকলে দেন আনমিউট করে আপনার প্রশ্নটি করবেন। থ্যাংক ইউ। কারো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করবেন কাইন্ডলি, অথবা আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, আপনারা চ্যাট বক্সে আপনার প্রশ্নটি জানাতে পারেন। পার্টিসিপেন্টস, আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনারা আনমিউট করে প্রশ্নটি করতে পারেন। আনমিউট কি করা যাচ্ছে না নাকি? জি ওপেন স্যার, করা যাচ্ছে? আনমিউট পারমিশন দেওয়া আছে স্যার, করতে পারবেন। স্যার, আমি চ্যাট বক্সে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রশ্নটা আমি একটু পড়ে শোনাচ্ছি। ডিয়ার স্যার, ক্যান উই গেট দিস কমান্ডস ইন পাইথন ডকুমেন্টেশন? হ্যাভ এনি ইজি সোর্স টু সি দিস কমান্ডস? পাইথন ডকুমেন্টেশন তো থাকে ওখানে, আপনার ওই যে ডক স্ট্রিং বলে আসলে। তো ওই কমান্ড গুলি আপনাদের এই ক্ষেত্রে যেটা হয় যে শিফট ট্যাব দিলে ডক স্ট্রিং গুলি দেখা যায়। গুগলের মাধ্যমেও আপনি গুগল করেও দেখতে পারেন, বিভিন্ন জিনিসের বিভিন্ন প্রত্যেকটা ফাংশনেরই কিন্তু ডক স্ট্রিং থাকে। এক একটা ডক স্ট্রিং এ কিন্তু এক একটা বইয়ের মতো আসলে। এই প্রত্যেকটা কমান্ডের ডক স্ট্রিং থাকে। আহ, সেগুলি আপনারা দেখতে পারবেন আশা করছি।
ডকস্ট্রিং গুলি দেখা শিখতে হবে আসলে। বাই দা ভাই, আমি একটু বলে রাখি, আমার নিজের একটা চ্যানেল আছে, চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেখানে অনেক কিছু আপনারা যাই না, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। একটা মিনিট, আমি লিঙ্কটা একটু দিয়ে দিই। সেখানেও এই ডকস্ট্রিং সম্পর্কে আমার ভিডিও আছে। এছাড়াও আমি আপনার বই লিখি, স্পেশালি শিশুদের গল্প টল্প ছড়া লিখি, আর টেকনিক্যাল বইও লিখি। আমার রকমারিতে গেলে আপনারা দুটো বই পাবেন। একটি হলো সবার জন্য পাইথন, আকসাদুর দিয়ে সার্চ দিলেই আপনি আমার প্যানেলে চলে যাবেন, সবার জন্য পাইথন। এবং আরেকটা হচ্ছে পাইথন দিয়ে কি করে এই ভিজুয়ালাইজেশন করা যায় সেটার উপর এই বইটা আছে। সো এই বইগুলিও আপনারা কিনতে পারেন, আমি লিংক এখানে দিয়ে দিলাম একটা। আরেকটা হচ্ছে স্যার আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, মিস্টার মহিদুল করেছেন। ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন এগেইন ক্লাস্টার টু স্ট্যাকড কলাম কনভার্সন, why line chart did not cross area chart in the PowerPoint slide? আচ্ছা, দেখি আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে একটু শেয়ার দিই, হ্যাঁ। জি স্যার, অবশ্যই। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলছেন লাইন চ্যাটের কথা বলছেন। হ্যাঁ, দাঁড়ান একটা মিনিট। প্রশ্নটা ছিল যে, কোনটা ছিল জানি প্রশ্নটা? স্যার প্রশ্নটা ছিল, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন এগেইন ক্লাস্টার টু স্ট্যাকড কলাম কনভার্সন, why line chart did not cross area chart in the PowerPoint slide? আচ্ছা, এই যে এইটার কথা বলছেন, মানে কম্বো চ্যাটের কথা বলছেন, ক্লাস্টার। এই আহ, এই লাইন চ্যাটটা কেন আপনার এক্সিট করে নাই, তাই তো? আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু দুটো ইয়ে আছে, কম্বো কম্বো চার্ট বলে এখানে স্যার, দুটো কিন্তু হ্যাঁ। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি মোহিত বলছি। জি, বুঝছি, শুনতে স্যার, পাচ্ছি। আমি ওই আপনার এই চার্টটা না, আপনার যে আপনার লাইন চার্ট আর এরিয়া চার্ট একটা দেখাইছিলেন যে দুইটা একই রকম, ওইটা নিয়ে একটা প্রশ্ন ছিল। আর একটা প্রশ্ন ছিল যে আপনার লাইন চার্ট আর এরিয়া চার্টের মধ্যে আমি মনে করতে পারতেছি না আসলে স্যার কোনটার কথা হচ্ছে যে, বলছেন। স্যার, আপনি স্লাইডটা একটু স্ক্রল করলে আমি বলতে পারবো লাইন চার্ট আর ইটা। আচ্ছা, হ্যাঁ, এইভাবে তাহলে প্রশ্ন করেন, তাহলে আমার জন্য সুবিধা হয়, হঠাৎ করে বললে কোনটা কখন দেখাইছি। জি না স্যার, না স্যার, এটাও না স্যার। এটা একটা ছিল স্যার, মাল্টি ভেরিয়েবল। জি স্যার, এই আগের স্লাইডে একটা প্রশ্ন প্রশ্ন এইখানে ছিল স্যার, স্ট্যাক কলামটা স্যার যদি আরেকটু বোঝাই দিতেন যে আমরা একটা উপরে আরেকটা কিভাবে দিলাম। এইটা কিন্তু প্রথমত এটার সাথে এটা কম্পেয়ার করা যাবে না, হ্যাঁ, এটার সাথে এটার কম্পেয়ার করা যাবে না। তো এটা একটা চার্ট, এটা একটা চার্ট, এটা দুইটো ডেটা নিয়ে করা হয়েছে। স্ট্যাক চার্টটা আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে, ধরেন এটা আমরা ধরেন ফেলাই দিলাম, দিয়ে যদি এটারই স্ট্যাক চার্ট আঁকতাম, এটা ক্লাস্টার কলাম চার্ট এটা, তাই না? কেন, এটা তো বুঝছেন ক্লাস্টার কলাম জি স্যার। চার্টে কোনো সমস্যা নাই। জি না স্যার। আচ্ছা, এখন এটাকে যদি আমরা এভাবে স্ট্যাক করে ফেলতাম, সরি বাঁকা হয়ে গেল, স্ট্যাক করে ফেললে আবার কি হইতো? এই যে এই এটা ধরেন 100, তারপরে এই মানডেটা কি এর উপরে যেত না, এর উপরে জোড়া লেগে যেত না? জি স্যার। মানে মানডে তো না, এটা হলো সার্ভার টু, দিন তো তিনটাই মানডে, জি। সার্ভার টুটা যে জোড়া লাগবে, তো সার্ভার টু জোড়া লাগলে সার্ভার টুর ভ্যালু কত বলেন? এটা 90 না? ধরেন 90, জি। তাহলে 100 সাথে 90 জোড়া দিলে কত হয়? 190। তাহলে এই পর্যন্ত যাবে না, একটু 200 কম হবে, তাই তো? জি। তারপরে আবার এই সার্ভার থ্রি কত আছে? এটাও 100 আছে। জি। 290 থেকে 100 যোগ দিলে কত হয়? 190 আর 100, তার 290। 290, আহ 190 আর হ্যাঁ 290 হয়।
তাহলে এটা ধরেন এটা হলো সার্ভার 1 এর, এটা সার্ভার 2 এর, আর এটা হলো সার্ভার 3 এর। জোড়া লেগে গেল না? জি স্যার। এটাই স্ট্রাকচার। সো আপনি স্যার পাশাপাশি না দেখে মাথায় মাথায় দেখতেছেন, জোড়া লাগাচ্ছে এই। কিন্তু স্যার পাশে যে স্ট্যাক কলাম চার্টটা ছিল ওটা তো স্যার 100% ভিতরে কনভার্সন করে নিয়ে আসছে পুরো জিনিসটাকে, ওই জিনিসটা স্যার আমি বুঝতে পারি না আসলে। যে একশো না, এটা পার্সেন্টের তো ভিতরে এত। ধরেন আমি এটা যেটা ছিল, হ্যাঁ, এটার মধ্যে আসলে এটার সাথে এটা সাত নাই তো, এটা আরেকটা। এখানে কি ছিল? এখানে মনে করেন যে এটা কোন একটা, এখানে এখানে তো তিনটা, এখানে তো তিনটা না, এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে। তো জি এটা স্যার। অন্য ডেটা নিয়ে করা, এটা আরেকটা ডেটা নিয়ে করা। এই ডেটার ক্ষেত্রে মনে করেন যে এটা ধরেন এক্স এর ভ্যালু, এটা ধরেন ওয়াই এর ভ্যালু, এটা ধরেন জেড এর ভ্যালু, এটা ধরেন এক্স ওয়াই জেড, আর তো পড়ে গেল, এটা ধরেন এর ভ্যালু। ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু এতটুকু, তার সাথে ওয়াই এর ভ্যালু যোগ হয়েছে কোন এই কোয়ার্টার অনে, এটা একটা ক্যাটাগরি, তার সাথে যোগ হয়েছে। তো এখানে সেইভাবে চিন্তা করেন, এক্স ওয়াই জেড হিসেবে চিন্তা করেন। কোয়ার্টার অনে এক্স এর ভ্যালুর সাথে ওয়াই এর ভ্যালু যোগ হয়েছে, ওয়াই এর ভ্যালুর সাথে জেড এর ভ্যালু যোগ হয়েছে, জেড এর ভ্যালুর সাথে এর ভ্যালু যোগ হয়েছে। কোয়ার্টার আচ্ছা টুতে, স্যার, হ্যাঁ, একটু স্যার তারপরে স্যার আপনি এই পাশে ডান পাশের চিত্রটা আমি বুঝতে পারছি এখন, যেহেতু ভিন্ন চিত্র, কিন্তু স্যার তাহলে এখানে যে 290 হলো, তাহলে আমাদের দেখানোর সময় পার্সেন্টেজে দেখানোর সময় বা এরকম যদি হয় যে আচ্ছা 100%-এর ভিতরে তো থাকবে। জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে স্যার বিষয়টা। জি স্যার। না না, পার্সেন্টেজ এখানে দেখানো হচ্ছে না, এই স্ট্যাক চার্টে পার্সেন্ট দেখানো হচ্ছে না। স্ট্যাক চার্টে জাস্ট জোড়া লাগায়ে দেখেন, এখানে কিন্তু সবাই সমান না। আপনি যেটা কনফিউজড হয়ে যাচ্ছে আপনার, সেটা হলো যে এইটা যেটা দেখাইছি স্ট্যাক বার চার্ট, এইটার সাথে পাই চার্টের সম্পর্ক আছে। এইটা কিন্তু পার্সেন্টেজে দেখানো হচ্ছে, এটা কিন্তু একটা ভেরিয়েবল, এটা কিন্তু তিনটা ভেরিয়েবল না, মনে রাখবেন। এটা কিন্তু ইউনিভেরিয়েবল চার্টের গ্রাফ। এইখানে হচ্ছে পাই চার্টেরই, বলতে পারেন যে লম্বা পাই চার্ট এটা। মানে আমি বলছি আর কি, লম্বা পাই চার্ট বলতে আমি বলতেছি যে এটা পাই চার্ট বারে কনভার্ট হয়ে গেছে, জি। এটা পিটাই আপনি বারে কনভার্ট করেন। সো এটা এমন না যে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তা না। এটা হলো সবই সেলস, এটাও সেলস, এটাও সেলস, এটাও সেলস, কিন্তু সেটাকে এতে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? জি স্যার, তাহলে স্ট্রাকচারটা স্যার যদি আমার একটা ভ্যালু যদি সার্ভার যেরকম আমি যদি 5 দিনেরটা দেখাই, তার একদিনের হ্যাঁ, দিন স্যার যদি একটা থাকে যে আমার 70% কিংবা অনেক হাই ভ্যালু, আরেকদিন যদি ওই জিনিসটা কমে যায়, তাহলে তো কালারটা স্যার যেরকম উপরে আমি কমলা কালারটা সবই দেখতে পারতেছি অনেক হাই পার্সেন্টেজে, কিন্তু একদিন যদি কমলা কালার পার্সেন্টেজটা নেমে 10-এ নেমে আসে, তাহলে কালারটা স্যার কোথায় না চলে না, এটা যাচ্ছে? পার্সেন্টেজ আপনি বলবেনই না, স্ট্যাট কলাম চার্টে কোনো পার্সেন্টেজ নাই, ডাইরেক্ট ভ্যালু গুলি দেখানো হচ্ছে। আচ্ছা। ক্লিয়ার? এখানে কোনো পার্সেন্টেজ নাই, স্ট্যাক কলাম চার্টে কোনো পার্সেন্টেজ নাই। পার্সেন্টেজ কোথায়? 100% স্ট্যাক কলাম চার্ট, সেটাতে পার্সেন্টেজ। যদি 100% স্ট্যাক না বলা হয়, তাহলে সেখানে কোনো পার্সেন্টেজ নাই, ডাইরেক্ট ভ্যালু। এটা যদি 20 হয়, এটা যদি 10 হয়, এটা যদি 30 হয়, এটা তাহলে 10। এটা যদি 19 হয়, এটা যদি ধরেন 20 হয়, এটা যদি 20 হয়, এটা হয়তো 5। ডাইরেক্ট ভ্যালু। ক্লিয়ার জি স্যার। হচ্ছে? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। তাহলে স্যার এই চার্ট থেকে স্যার আমরা ভ্যালু গুলি বের করবো কিভাবে? পাশে কি ইন্ডিকেশন দেওয়া থাকবে যে কারণ না একটা না, এটা উপর ডেটা লেভেল দেওয়া থাকে, ডেটা লেভেল। ধরেন এখানে বলা আছে 10, এখানে ছবিতে নাই, কিন্তু ডেটা লেভেল দেওয়া থাকে, বুঝতে পেরেছেন? জি স্যার, এখানে এখন বুঝতে 20, পারছি। এখানে আবার 10, এখানে হয়তো আবার আছে 19। এভাবে ডেটা লেভেল দেখে আপনি বুঝবেন যে কোনটার জি কি স্যার, হবে। এখন ক্লিয়ার স্যার। ওকে। সো আর অন্য কারো প্রশ্ন থাকবে? পার্টিসিপেন্টস আর কারোর প্রশ্ন থাকলে আপনারা আনমিউট করে করতে পারেন বা চ্যাট বক্সে লিখতে পারেন, আমি স্যারকে পড়ে শোনাবো। স্যার, আমার মনে হয় আর কোনো প্রশ্ন নেই। আমরা আপনার পারমিশন থাকলে ওয়েবিনারটা শেষ করে দিতে পারি। আহ, এখানে কি বলছে ভাইয়া, ক্লাস্টার কলাম, এটা একটু বলেন। লাস্টে একটা প্রশ্ন এসেছে। স্যার, ওই যে মিস্টার মহিদুল যে প্রশ্ন করেছে স্যার, ওইটাই
স্যার এটা লেখা এখানে। ও আচ্ছা, তাহলে তো হইলই। জি তো স্যার। ঠিক আছে, কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। আহ, আমরা আশা করছি যে আপনাদের আজকের ওয়েবিনারটা ভালো লেগেছে। পাইথন দিয়ে এরকম ভিজুয়ালাইজেশন শুধু না, অ্যানালাইসিসও করার আছে। আমরা পান্ডাস দিয়ে আমরা ডেটা অ্যানালাইসিস করব, তারপরে এরকম ভিজুয়ালাইজেশন করব, তারপরে এটার আবার একটা প্রজেক্টও আমরা রেখেছি। আমাদের আহ, সামনে একটা কোর্স আছে আমাদের এই ইন্টারেক্টিভ কেয়ারসে, যেখানে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এবং এই ভিজুয়ালাইজেশন, অ্যানালাইসিস, বেসিক পাইথন, একেবারে যারা ফ্রেশার তাদের থেকে শুরু করে আমরা বলছি না অ্যাডভান্স পর্যন্ত, মোটামুটি মিড লেভেল পর্যন্ত আমরা যাব। এবং সেখানে প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু আমাদের ক্লাস আছে। আমরা 4 জন টিচার কিন্তু এই প্রায় 60টা ক্লাস থাকবে সেখানে। 60টা ক্লাস নিব আমরা 4 জন টিচার মিলে। এটা জানুয়ারির 30 তারিখ থেকে শুরু হবে। আমরা আপনারা যাদের ইন্টারেস্ট আছে আশা করি আপনারা এই কোর্সে যোগ দিবেন। এবং এই কোর্স ছাড়াও আমাদের এখানে ডেটা অ্যানালাইসিস এর উপরে আলাদা কোর্স আছে, আপনারা ভর্তি হতে পারবেন। আর আহ, আহ, আমার সাথে কানেক্টেড থাকবেন। আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আকসাদুর রহমান স্যার, শারীরিক অসুস্থতার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো পার্টিসিপেন্টস যারা আছেন, আপনাদের চ্যাট বক্সে একটি ফর্ম দেওয়া আছে, আপনারা সেটি ফিল আপ করলে আপনারা এই সেশনের রেকর্ডিংটা পেয়ে যাবেন। সাথে সাথে স্যার যে কোর্সটির কথা বললো সেটাতে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাই আর দেরি না করে আমি সাজেস্ট করবো আপনাদেরকে সেই ফর্মটা ফিল আপ করে দেওয়ার। তো সেই সাথে আমি স্যারের পারমিশন সহ ওয়েবিনারটি শেষ করে দিতে চাচ্ছি। আবারও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে ইন্টারেক্টিভ কেয়ার্স এর সাথে আপনাদেরকে আমরা পাবো। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।